তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি প্রতারণা থেকে। প্রতারণা দেখেন, প্রতারণা ক্ষেত্রে থাকে অ্যাকচুয়ালি ছলনা, মানে মিথ্যা থাকে, মিথ্যা লুকাইছে। আমরা চুরি থেকে শুরু করে চোরাই মাল পর্যন্ত যতগুলা পড়ছি এর মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো ছলনা নাই। চুরির ক্ষেত্রে সম্মতি ছাড়া সম্পত্তি নিছে, চাঁদাবাজির ক্ষেত্রে ভয় দেখাইয়া নিছে, দস্যুতার ক্ষেত্রে তাৎক্ষণিক ভয় দেখাইয়া নিছে, ডাকাতির ক্ষেত্রে তো দস্যুতা 5 বা ততোধিক ব্যক্তি করলে ডাকাতি, আত্মসাতের ক্ষেত্রে হয় সম্মতি দিয়ে নিছে নাইলে হারানো জিনিস পাইছে, আর বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে বিশ্বাসের সম্পর্ক থাকে, চোরাই মালের ক্ষেত্রে জেনে শুনেই চোরাই মাল গ্রহণ করছে। কিন্তু প্রতারণার ক্ষেত্রে এই যে চলে আসলো, প্রতারণার ক্ষেত্রে থাকে ছলনা, তঞ্চকতা, মানে যা না আপনি সেইটা সেইভাবে উপস্থাপন করতেছেন। আপনি বলতেছেন যে আপনি যদি আমার এই শ্যাম্পু কিনেন তাহলে আপনার মাথার চুল ঘন হবে, এই 1 মাসের মাথায় টাক মাথায় একেবারে অ্যামাজন জঙ্গল হয়ে যাবে, এই পরিমাণ চুল উঠবে। এখন তারে আপনি এই শ্যাম্পু কিনতে প্ররোচিত করলেন, মানে আপনার কথা শুনে সেই শ্যাম্পুটা কি কিনলো, কিন্তু কেনার পর দেখলো যে বাস্তবে চুল যে 4-5টা ছিল তাও ফাঁকা হয়ে গেছে। এটা কি প্রতারণা। মানে আপনি প্রকৃত সত্য লুকাইছেন, তার কাছে মিথ্যা কিছু উপস্থাপন করছেন, আপনি ছলনা করছেন। আপনি একজন লোক একটা মুদি দোকানে গিয়ে বললো যে আমি হলাম বিসিএস ক্যাডার, আমি টাকা পয়সা বাসায় রেখে আসছি, আপনার বাসায় থেকে গিয়ে দিব, আপনি আমার এই জিনিসপত্র দেন। ওই লোক দিয়ে দিছে, বাট অ্যাকচুয়ালি সে বিসিএস ক্যাডার না। এই জায়গা কি করছে? প্রতারণা। বাট এই যে আপনার চুরি থেকে শুরু করে আমরা যে চোরাই মাল পর্যন্ত বললাম, এই জায়গার কোথাও কিন্তু এই মিথ্যা বর্ণনা ছিল না, ছলনা ছিল না। প্রতারণার ক্ষেত্রে মানে যা না আপনি তাই হিসেবে সেটারে কি উপস্থাপন করতেছেন, এটাই হচ্ছে আপনার প্রতারণা, ছলনা থাকে। তো আমরা যদি একটু পড়ি, দেখেন যে দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন 415 ধারায় প্রতারণার সংজ্ঞা এবং 405 ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা। তো অপরাধজনক বিশ্বাসভঙ্গের পার্টটা অলরেডি আমরা কি করে আসছি, শেষ করে আসছি। তো আমরা জাস্ট প্রতারণাটা দেখি, প্রতারণা বা চিটিং। এই জায়গায় প্রতারণার ইংরেজি কোন শব্দ ব্যবহার করছে ভাই? চিটিং। দণ্ডবিধি 415 ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। 415 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে কোনো ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর, এটা বললেন, স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করা হলো প্রতারণা। 415 ধারা অনুযায়ী নিম্নলিখিত শর্ত পূরণ হলে তা প্রতারণা বলে গণ্য হবে। কি কি শর্ত দেখেন? এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে কি করবে? ছলনা করবে। ছলনা, এই যে চুরি থেকে শুরু করে চোরাই মাল পর্যন্ত পড়লাম, এই জায়গার কোন জায়গা কিন্তু ছলনা ছিল না। ছলনা মানে হলো আপনি যা পারেন না সেটা পারার কথা বলতেছেন একজন, এটাই হলো কি ছলনা। আপনি বলতেছেন যে এই মিষ্টি একেবারে দুধের তৈরি, ছানাই ভরা, কিন্তু আসলে তোর ভিতর ময়দা ছাড়া আর কিছু নাই। তা আপনি করছেন কি? ছলনা। আপনি মালাই সব বানাইছেন, এই যে দেখো দুধের সর, কিন্তু দিয়েছেন টিস্যু, এটা কি? প্রতারণা। আচ্ছা, যে ব্যক্তি ছলনা করে সে এমন ছলনার মাধ্যমে অসাধু ভাবে অপর কাউকে, এই যে দেখেন আন্ডারলাইন করবেন, কোন সম্পত্তি প্রদানে প্ররোচিত করবে। কোন সম্পত্তি প্রদানে কি করবে? প্ররোচিত। সম্পত্তি প্রদান মানে কি? মানে তার সাথে আমি ছলনা করতেছি, তারে মিথ্যা কথা বলতেছি, সে যাতে আমার কোনো সম্পত্তি দিয়ে দেয়, বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি রেখে দেওয়ার ব্যাপারে সম্মতি প্রদানে প্ররোচিত করে, অথবা আমার এই কথা মতো সে কোনো সম্পত্তি কি রেখে দিচ্ছে। ওই যে বললাম যে এই শ্যাম্পু ভালো, তাহলে শ্যাম্পু কি করতেছে? রেখে দিচ্ছে। 3 নম্বর দেখেন, ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যমূলক ভাবে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে এমন কোন কার্য করতে বা করা হতে বিরত থাকতে প্ররোচিত করে, এবং প্রতারিত না হলে উক্ত ব্যক্তি উক্ত কাজ করতো না বা করা হতে বিরত থাকতো না। অর্থাৎ যদি সে প্রতারিত না হতো, তাহলে যদি তার মিথ্যা কথা বলা না হতো, তাহলে এই কাজ সে কখনোই কি করতো না, বা কোনো কাজ করা হতে সে বিরত থাকতো না। এবং এই উক্ত কাজের জন্য, ছলনার জন্য প্রতারিত ব্যক্তির দেহ, মন, খ্যাতি এবং সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। তাহলে প্রতারণার জন্য ওই ব্যক্তির কিসের কিসের ক্ষতি হতে পারে? দেহ, মন, খ্যাতি ও সম্পত্তি। সুতরাং যে ব্যক্তিকে ছলনা দিয়ে কোনো কিছু করতে বলা হয়েছে, তা প্রকৃতপক্ষে ক্ষতি না করলেও
যদি সেখানে সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এটা কি বলে গণ্য হবে? প্রতারণা বলে গণ্য হবে। তো আমরা এখানে একটা দারুণ উদাহরণ আছে, একটু দেখি দেখেন। যে ক সিভিল সার্ভিসের সদস্য বলে, সিভিল সার্ভিস মানে হলো বিসিএস ক্যাডার, ঠিক আছে। অসত্যভাবে ভান করে, অসত্যভাবে আন্ডারলাইন করেন, অসত্যভাবে ভান করে ইচ্ছাকৃতভাবে খকে ফাঁকি দেয় এবং তাকে ধারে মাল দেওয়ার জন্য খকে অসাধ্যভাবে প্রবৃত্ত করে। ক যায় খয়ের কাছে বলছে যে আমি হলাম বিসিএস ক্যাডার, আমার ধারে মাল দাও, এবং খ এই কথা শুনে তারা ধারে মাল দিছে। কয়ের উক্ত মালের মূল্য প্রদানের কোনো অভিপ্রায় নেই এবং কয়ের মনে মনে ভাবতেছে যে এই টাকা তুমি জীবনও দেবো না, বউকা আমারে শুনেই দিয়ে দিচ্ছে। তাহলে কয় ক্ষেত্রে কি করেছে বলে গণ্য হবে? প্রতারণা করেছে বলে গণ্য। তাহলে প্রতারণার সংজ্ঞা দিল কততে বলেন? 415। প্রতারণার শাস্তি আসেন দেখেন, দণ্ডবিধি 417 ধারা অনুযায়ী প্রতারণার শাস্তি হলো, আন্ডারলাইন করবেন, যে কোনো বর্ণনার 1 বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। কি বলেন? যে কোনো বর্ণনার কত বছর? 1 বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। এর পাশে লেখেন জামিনযোগ্য। জামিনযোগ্য। তাহলে প্রতারণার সংজ্ঞা দিল 415, শাস্তি কত? 417। শাস্তি কত? যে কোনো বর্ণনা কত বছর? 1 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। আর ধৈর্য ধারণ করেন, সব কোরবানি। এখন প্রশ্নে আসছে ভাই যে প্রতারণা এবং এই যে এ নাম্বার প্রশ্নে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখপূর্বক উদাহরণ সহ প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের পার্থক্য বিশ্লেষণ করুন। পার্থক্য চাই না, বিশ্লেষণ করছে। সো আপনি আগে আলোচনা করবেন প্রতারণা, তারপরে আলোচনা করবেন কি? বিশ্বাসভঙ্গ। আর যদি পার্থক্য বলে তাহলে দুইটার ভিতরে আমরা কি আলোচনা করবো? পার্থক্য। তো বিশ্বাসভঙ্গ যেটা, এটা তো আমরা গতকাল আলোচনা করেছি। এবার পরের পেজে চলে আসেন, 47 নাম্বার পেজে। এখানে আছে দৃষ্টান্ত সহকারে, এই যে আরিফ সাহেব যেটা মাত্র বললেন, দৃষ্টান্ত সহকারে মিথ্যা পরিচয় প্রতারণা, চিটিং বাই পার্সোনেশন ব্যাখ্যা করুন। তো চিটিং বাই পার্সোনেশন পড়ার আগে আমি একটু আপনাদের বলি, দেখেন আমরা কিন্তু পার্থক্য লেখা শিখছি না ভাই, যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আর প্রতারণা এর মধ্যে কি কি পার্থক্য আছে আমরা আসেন মিলাই। এর ভিতর প্রথমে সংজ্ঞাগত, এটার সংজ্ঞা, এটার সংজ্ঞা, ধারাগত, এটার দ্বারা, এটার দ্বারা, নাকি? তারপরে উদাহরণ, এটার উদাহরণ, এটার উদাহরণ। আচ্ছা, তারপর আছে ইংরেজি প্রতিশব্দ, এটার ইংরেজিতে বলে চিটিং, এটার ইংরেজিতে বলে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট। তারপরে শাস্তি, এটার শাস্তি, এটার শাস্তি, 5টা হয়ে গেছে। এটার শাস্তি, প্রতারণার শাস্তি হচ্ছে কি? লঘুতর। আর অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি কি? গুরুতর। 6টা কিন্তু হয়ে গেছে। তারপরে যদি বলি প্রতারণা হলো জামিনযোগ্য আর অপরাধজনক বিশ্বাসভঙ্গ হলো কি? জামিনযোগ্য। কয়টা হলো? 7টা। এরপরে যদি আমরা বলি ইংলিশ আইনের নাম, প্রতারণার ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই, কিন্তু অপরাধজনক বিশ্বাসভঙ্গের ইংলিশ আইনে কি বলে? ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট। এই তো 8টা হয়ে গেল, আরো হয়, বাট এইগুলো হলেই হলো। বুঝতে পারছেন? তাহলে যে কোনো অপরাধ, আমরা সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পার্থক্য আসছে মাত্র 2.5 করে, 4টা পার্থক্য আসছে। 2.5 করে 4টা পার্থক্য হয়ে কত? 10। তো আপনি পার্থক্য, কিন্তু পার্থক্য লেখার মিনিমাম স্ট্যান্ডার্ড 5টা করে লেখা। 5টা করে লেখা কিন্তু কোনো ব্যাপার না। সংজ্ঞাগত, ধারাগত, উদাহরণগত, ইংরেজি প্রতিশব্দ, শাস্তি, এই 5টা সবার সাথে সবার মেলে। তারপরে একটির ক্ষেত্রে অপরটি আছে, সম্পত্তির প্রকৃতি আছে, তারপরে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য আছে, এইগুলা হাবিজাবি আরো কয়েকটা বিভিন্ন ক্ষেত্রে হয়, কিন্তু 5টা একটার সাথে আরেকটা কি সবার হয়। তো আমরা চলে আসি এখন যেটা দেখবো, দেখেন ছদ্মবেশে প্রতারণা বা মিথ্যা পরিচয় প্রতারণা, ইংরেজি টার্মটা মনে রাখবো, চিটিং বাই পার্সোনেশন। আন্ডারলাইন করেন, কি বাই পার্সোনেশন? চিটিং বাই পার্সোনেশন। এখন একটা জিনিস এখানে মনে করেন যে ছদ্মবেশে প্রতারণা আসলে কি ভাই? শুধু প্রতারণা যে আমরা জানছি যে মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে, ছদ্মবেশে প্রতারণা হলো প্রতারণার একটা আপডেটেড ফর্ম। আপডেটেড ফর্ম মানে হলো প্রতারণা যা ওই প্রতারণা একই, বাট প্রতারণার চেয়ে আবার একটু গুরুতর প্রকৃতির অপরাধ হলো ছদ্মবেশে প্রতারণা। ছদ্মবেশে প্রতারণা হলো আপনি একজনের পরিচয় দিচ্ছেন আর একজনের পরিচয় দিচ্ছেন নিজেরে।
এই আরেকজনটা কোনো কাল্পনিক ব্যক্তিও হতে পারে, কোনো মৃত ব্যক্তিও হতে পারে। আপনি যাই বলতেছেন যে আমি পুলিশ, আমি র্যাব, আমি সিভিল সার্ভিসের কর্মকর্তা, আমি খগেন পাটালি, কিন্তু খগেন পাটালি নামে কোনো ব্যক্তি নাই। আমি মঙ্গল গ্রহ থেকে আসছি, আমি এলিয়েন, যাই বলেন না কেন সব কি ছদ্মবেশে প্রতারণা। এই ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা দিছে 416 ধারায়, শাস্তি বলছে 419 ধারায়। তাহলে প্রতারণার সংজ্ঞা দিছে 415, শাস্তি বলছে 417। আর ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা দিছে কত? 416, আর শাস্তি হচ্ছে 419। এই যে দেখেন, মিথ্যা পরিচয়ে প্রতারণাকে দণ্ডবিধি 1860 416 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। 416 ধারার মতে কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তি বলে মিথ্যা অভিনয় করে, দেখেন আন্ডারলাইন করেন, অপর কোন ব্যক্তি বলে কি করে? মিথ্যা কি করে? অভিনয় করে, বা জেনে শুনে এক ব্যক্তিকে অপর ব্যক্তি রূপে প্রতিস্থাপিত করে, জেনে শুনে এক ব্যক্তিকে কি অপর ব্যক্তি রূপে প্রতিস্থাপিত করে, তাহলে সে ছদ্মবেশে প্রতারণা বা মিথ্যা পরিচয়ে প্রতারণা করেছে বলে কি হবে? গণ্য হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে যে ব্যক্তি অপর রূপ ধারণ করে সে অপর ব্যক্তি প্রকৃত বা কাল্পনিক যাই হোক না কেন, উক্ত ব্যক্তি অপর রূপ ধারণ পূর্বক প্রতারণার জন্য কি হবে? দায়ী হবে। এই লাইনটা ভিভিআই আন্ডারলাইন করেন, প্রকৃত বা কাল্পনিক, প্রকৃত বা কাল্পনিক যাই হোক না কেন উক্ত ব্যক্তি অপর রূপ ধারণ পূর্বক প্রতারণার জন্য কি হবে? দায়ী হবে। ছদ্মবেশে প্রতারণার উপাদান দেখেন, তাহলে ছদ্মবেশে প্রতারণার আমরা কি কি উপাদান পাবো ভাই? দেখে থাকেন, ছলনা বা তঞ্চকতা থাকবে। তঞ্চকতা কিন্তু দারুণ একটা শব্দ, শুনতে দারুণ লাগে। ছলনা বা কি বলেন? তঞ্চকতা। তারপরে দেখেন অপর রূপ ধারণ করা কি হবে? অপর রূপ ধারণ করা হবে, অবশ্যই কার্যটি করা হবে কিসের উদ্দেশ্যে? প্রতারণার উদ্দেশ্যে। অবশ্যই কার্যটি করা হবে প্রতারণার উদ্দেশ্যে। তো আমরা একটা উদাহরণ যদি পড়ি, পবলু নিজেকে একই নামে অন্য কোনো এক ধনী ব্যাংকার বলে মিথ্যা অভিনয় করে প্রতারণা করে। পবলু একজন ব্যক্তি, সে এক জায়গায় যায় বলতেছে যে আমি হলাম এইচএসবিসির ব্যাংকার, একেবারে কোট প্যান্ট পরে গেছে, ভাববেও যে আসলেই সে ব্যাংকার। সে অপর রূপ ধারণ করে প্রতারণা করেছে বলে কি হবে? গণ্য হবে। তো আমরা শাস্তিতে চলে আসি। দেখেন, কোন ব্যক্তি ছদ্মবেশে প্রতারণা করলে দণ্ডবিধি 419 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ কত বছর হতে পারে? 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড অথবা কি উভয় দণ্ডে দণ্ডিত হবে। আপনি ভাই আমাদের এই জায়গা আছে, আপনি তো আমাদের আগের স্টুডেন্ট, আগে আমরা পড়তাম হলো লিখে লিখে, আর বর্তমানে আমরা পড়ি হচ্ছে পড়ে পড়ে, পরীক্ষা আয়োজন করি। এখন সবাইরে আমাদের এই জায়গায় শীট দেওয়া হয়। এখন একটা এই যে একটা শীটের পেজ হচ্ছে আপনার 68 পেজ। এখন আমাদের বর্তমান যে কোর্স ফি, এই কোর্স ফি হচ্ছে জন প্রতি 12,000 টাকা, এবং এই 12,000 টাকার ভিতরে তার কোনো বই টই কিছু কেনা লাগবে না। শুধু আমার এই জায়গায় আসলে তার এই পেজ গুলো আমি প্রিন্ট করে দিই। এই জায়গায় ফটোকপি না, বাজারে আর কোথাও এই পেজ পাওয়া যাবে না। তো এই জায়গায় 12,000 টাকার ভিতরে এই 2,000 টাকাই আছে আমার খালি শুধু প্রিন্টের খরচ। কারণ পেজ হবে না আপনার 300-র উপরে। 300-র উপরে যদি আমি প্রিন্ট করি 5 টাকা করে ধরেন, বাইরে থেকে আপনি গেলে 5 টাকা করে। সো এই জায়গায় যারা পড়তে আসবে তাদের আগে থেকেই দেওয়া হয়। আপনি তো আগে থেকে বলেন নাই, হঠাৎ করে আসছেন, এই কারণে ওই প্রিন্ট করে দেওয়া দেওয়া যায় নাই। 2-1 দিন আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো হয় কোর্টে যদি নাদিরারে দেখেন, নাদিরার কাছে আমার 2টা শীট রয়েছে, একটা হলো ফৌজদারি আর একটা হলো দণ্ডবিধি। ওনার দ্বারা বলবেন যে স্যার এই 2টা শীট আমার দিতে বলছে, এক্সট্রা ওনার কাছে 2টা শীট রয়েছে। উনি শীট নেওয়ার পর আর পড়তে আসে না, ভর্তিও হয় নাই। তো যেহেতু ভর্তি হয় নাই সেহেতু শীত নিয়ে তো কোনো লাভ নাই। তো ওনারা বলবেন যে স্যার শীত চাইছে। আর আমার লজ্জা শরম এখন নাই, আগে ভালোবেসে পড়াইতাম, এখন টাকার বিনিময়ে পড়াই, শেষ। ঠিক আছে, কারণ আমি যেটা পেশা হিসেবে নিচ্ছি, এই জায়গাতে এত ভালোবাসা দেখাইয়া লাভ নাই। না, ফোন টোন দেয় নাই, এবং আমি সরাসরি তারা অ্যাপ্রোচ করি নাই, সরাসরি তারা জিজ্ঞাসা করি নাই। মেসেঞ্জারে মেসেজ দিছিলাম, সে কিছু বলে নাই। অন্য আর একজনকে বলছে রোজার মাসে যাব না। আর রোজার মাসে তুমি যাও না না যাও সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি যে শীট দিছি শীট 2টা ফেরত দাও, আর ভবিষ্যতে যদি পড়তে আসো তাহলে আবার শীট নিও। শেষ কথা। আচ্ছা দেখেন, তাহলে ছদ্মবেশে প্রতারণা কিন্তু ভাই শাস্তি কত?
3 বছর। আর শুধু প্রতারণার শাস্তি কত? 1 বছর। শুধু প্রতারণার সংজ্ঞা দিছে 415 আর হলো শাস্তি 417। ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা দিছে কত? 416, শাস্তি কত? 419। এখন দেখেন আমরা যেটা পড়বো সেটা হলো 420 ধারা। মোটামুটি আমরা আইন পড়ার আগে থেকে, অনেক আগে থেকে আমরা জানি যে বলা যে অমুক একটা 420, 420 নাকি? 420 আসলে কি? 420 হলো আপনি প্রতারণা তো করছেনই, প্রতারণা কইরা ওর কাছ থেকে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা নিয়ে নিছেন, অর্থাৎ 417 হলো শুধু প্রতারণা। আর 420-এ প্রতারণা তো আছেই, প্রতারণা করে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা কি নিয়ে নিছেন, তখন এটা হয়ে যাবে 420। আপনি একজনকে বললেন যে আমার কাছে এত টাকা দাও আমি পরীক্ষায় পাশ করাবো, পাশ করাইতে পারেন নাই, 420। বললেন যে আমার কাছে এত টাকা দাও তোমার ইউএস এর ভিসা দিব, কিন্তু ভিসা দেওয়ার আপনার কোনো ক্ষমতাই নাই, এটা কি 420। এখন যদি বলেন যে স্যার এটা কি 417 হয় নাই, হ্যাঁ হয়েছে, বাট 417 আরো গুরুতর প্রকৃতির অপরাধও হয়েছে, অর্থাৎ যেখানে আপনার প্রতারণা আছে এবং যেখানে আপনার কি আছে, ওই প্রতারণা করে কি নিছেন, মূল্যবান জামানোর টাকা পয়সা নিছেন, তখন সেটা চলে যাবে কততে? 420-এ। এই যে দেখেন, প্রতারণা সম্পত্তি অর্পণ করার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা, আন্ডারলাইন করবেন, দণ্ডবিধি 420 ধারা অনুযায়ী যে ব্যক্তি প্রতারণা করে এবং প্রতারণার মাধ্যমে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট কোনো, আন্ডারলাইন করবেন, সম্পত্তি অর্পণ করতে অথবা কোনো মূল্যবান জামানত বা সম্পত্তি বা সিলমোহরকৃত বস্তু অসাধুভাবে প্রবৃত্ত করে। কি কি প্রবৃত্ত করে? দেখেন, কোন সম্পত্তি অর্পণ করতে, অর্পণ করতে মানে কি, তারে দিয়ে দেওয়ার জন্য। কোন মূল্যবান জামানত, মূল্যবান জামানত ধরেন বিল অফ এক্সচেঞ্জ, অন্য মূল্যবান তার সম্পত্তি, সিলমোহরকৃত বস্তু অসাধুভাবে প্রবৃত্ত করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও কি হবে? দণ্ডিত হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি, দেখেন একটা উদাহরণ দেখি। আচ্ছা, 420-এর পাশে আগে লেখেন 420-এর শাস্তি কত বলছে বলেন? 7 বছর। একটু পাশে লিখে রাখেন আমলযোগ্য, জামিনযোগ্য, একটা এক্সেপশনাল সেকশন। এটা সাজা 7 বছর কিন্তু জামিনযোগ্য। আমলযোগ্য, জামিনযোগ্য। আমলযোগ্য, জামিনযোগ্য মানে কি জানেন? মানে তারা এই মামলা করলে বিনা পরোয়ানায় কি গ্রেফতার করা যাবে। আবার জামিনযোগ্য মানে কি, আপনি যখন কোর্টে এসে জামিন চাইবেন আপনার জামিনও দিতে আদালত বাধ্য, বাধ্য। তো আমরা এখানে একটা উদাহরণ করি, দেখেন যে সগীর পাবেলকে বলে যে সে সৌদি আরবে চাকরি করে। সগীর পাবেলকে বলতেছে সে সৌদি আরবে চাকরি করে এবং দুজন ব্যক্তিকে সৌদি আরবে নেয়ার জন্য তার নিকট কি আছে? বৈধ ভিসা রয়েছে। এই কথা বিশ্বাস করে পাবেল তার ভাইকে সৌদি আরবে পাঠানোর জন্য সগীরকে 5 লক্ষ টাকা দেয়, কিন্তু সগীর পাবেলের ভাইকে বিদেশে পাঠাতে কি পারে না। এখানে সগীর 420 ধারায় অপরাধ করেছে বলে গণ্য। তাহলে আরিফ সাহেব বলেন তো, শুধু প্রতারণা অর্থাৎ 417-র সাথে 420-এর শাস্তির কি পার্থক্য? মানে 400 শুধু প্রতারণার সাথে 420-এর কি পার্থক্য বলেন তো? প্রতারণা করে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা নিয়ে নিছে, এটা হলো 420। আর 417 হলো শুধু প্রতারণা। শুধু প্রতারণা হচ্ছে 417। আর প্রতারণা করে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা এগুলো আদায় নিছে, এটা কত? 420। যেহেতু প্রতারণা এর মধ্যে আছে, তো 417 আর দরকার নাই, কারণ প্রতারণার উপাদান তো 420-এর মধ্যে আছেই। আচ্ছা দেখেন, আমরা সি নাম্বার প্রশ্নে আছি। পরের প্রশ্নটা দেখেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এর পার্থক্য সমূহ আলোচনা করুন। এই দুইটার পার্থক্য আমরা গতদিন আপনাদের লিখতে দিছিলাম, মনে আছে? তো এটা কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। তো আমরা এখন যেখানে যাব সেটা হলো 49 নাম্বার পেজে চলে আসেন। 49 নাম্বার পেজে এই জায়গায় সমস্যামূলক প্রশ্ন করব, দেখেন 49 নাম্বার পেজের
আপনি দরকার হলে কাছাকাছি একজনের কাছে একটু বসেন ভাই, একটু দেখেন 49 নাম্বার পেজের সমস্যামূলক প্রশ্ন দেখেন। এখানে এই রথিন সাহেব এই জায়গায় বসবেন, বসেন। হ্যাঁ, দেখেন আহ এখানে একটা প্রশ্ন আসছে দেখেন, ক খ গ ঘ পাইছেন? ক খ গ ঘ এবং উ একটি ডাকাতি সংগঠন করেছে, তাহলে কয়জন ব্যক্তি ডাকাতি করছে? 5 জন। কে কে? ক খ গ ঘ এবং উ। ডাকাতিতে চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে, এই চুরি হওয়া, ডাকাতিতে চুরি হওয়া শব্দটা বলতেন, চুরি হওয়া, ডাকাতিতে চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে। এখন আপনার কাছে মনে হবে স্যার করতে গেল ডাকাতি, আবার চুরির কথা লিখছে কেন? এই চুরি হওয়া দ্রব্যের উপরে বা নিচে লেখেন ডাকাতি লব্ধ মাল, ডাকাতি লব্ধ মালামাল, ডাকাতি লব্ধ মালামাল। আমরা গতদিন পড়ছিলাম, দেখেন মনে আছে কিনা আপনাদের, যে স্টলেন প্রপার্টি, চোরাই মাল। চোরাই মালের মধ্যে ছিল চুরি, চোরাই মালের মধ্যে ছিল বলপূর্বক গ্রহণ, চোরাই মালের মধ্যে ছিল দস্যুতা, চোরাই মালের মধ্যে কিন্তু আপনার ওই যে ডাকাতি ছিল না, প্রতারণা ছিল না, আত্মসাৎ ছিল, বিশ্বাসভঙ্গ ছিল, মনে আছে? এইগুলোরে বলে কি? চোরাই মাল। আর চোরাই মাল গ্রহণ রে অপরাধ হচ্ছে 411। তাহলে ডাকাতি করে যেটা লাভ করে সেটারে চোরাই মাল বলে না, সেটারে কি বলে? ডাকাতি লব্ধ মাল। এবং যদি কেউ চুরি হওয়া জিনিসপত্র ওই চোরাই মাল গ্রহণ করে তাহলে মামলা হয় 411-তে। আর ডাকাতি লব্ধ মালামাল যদি কেউ গ্রহণ করে তাহলে মামলা হয় 412-তে। এবং 412-রে ডাকাতি করার ফলে যে জিনিসপত্র গ্রহণ করছে, যদিও সেটারে চোরাই মাল বলে নাই, বাট সেটার শাস্তি কিন্তু চোরাই মালের চেয়ে বেশি। শুধু চোরাই মাল গ্রহণ করলে 411 ধারায় শাস্তি 3 বছর, আর ডাকাতি লব্ধ মালামাল গ্রহণ করলে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। বুঝছেন? তাহলে এই জায়গায় ডাকাতি করছে কে কে? ক খ গ ঘ এবং উয়া। এবং ডাকাতিতে চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে ক্ষয়ের দখল থেকে একটি মোবাইল ফোন। খ কি ডাকাতদের মধ্যে ছিল? ছিল। তাহলে ক্ষয়ের দখল থেকে কি উদ্ধার করছে? মোবাইল ফোন, আইফোন পাইছে ধরেন। চয়ের দখল থেকে একটি স্বর্ণের হার উদ্ধার করা হচ্ছে। বলেন তো চ কি ডাকাত দলের মধ্যে ছিল কিনা? ক খ গ ঘ উ চ তো ডাকাত দলের বাইরে, তাহলে চর কাছ থেকে উদ্ধার করছে কি? স্বর্ণের হার। চ হারটি চুরি হওয়া দ্রব্য জেনেই তা ঘয়ের নিকট থেকে গ্রহণ করছে। এখন চয় হারটা সে কিনছে আবার আরেকজনের কাছ থেকে। কার কাছ থেকে কিনছে? ঘ। ঘ কি ডাকাত না? ডাকাত। তাহলে একজন ডাকাতের কাছ থেকে কিনছে চয় পণ্য। তাহলে ডাকাতের কাছ থেকে যদি জেনে শুনে কিনেন তাহলে কত ধারায় অপরাধ? 412। কত ধারায় বলেন? 412। আর এই যে যে ডাকাতটা যে ডাকাতি করছে, ডাকাতি শাস্তিযোগ্য অপরাধ কত ধারায়? 395। 395। তাহলে আমরা আপাতত পড়ে এতটুকু পাইলাম যে ক খ গ ঘ উয়া এরা করছে ডাকাতি 395, আর স করছে কি? ডাকাতি লব্ধ মাল গ্রহণ করছে। তাহলে সর বিরুদ্ধে মামলা হবে 412। 412। এখন দেখেন ক খ গ ঘ উ এবং চ, এই 6 জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধি 395 এর 395 এবং লেখেন, এর হয়ে গেছে 395 এবং 412 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এই 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন করছে কততে? 312 এবং সরি 395 অ্যালং উইথ 412, মানে 395 সাথে কততে গঠন করছে? 412। আপনি কি সকলকে, মানে ওদের সবাইকে উভয় দ্বারা শাস্তি দিতে পারবেন? এটা হলো প্রশ্ন। মানে এই জায়গায় দেখি বিশ্বজিৎ ওঝা, আপনি বলেন তো এই জায়গায় ঘটনার বর্ণনা আমরা কোন পর্যন্ত লিখবো ভাই? ধন্যবাদ। অভিযোগ গঠন করা হয়েছে এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা, নাকি? দারুণ। এখন তাহলে বিচার্য বিষয় হবে যে সকলকে উভয় দ্বারা অনুসারে শাস্তি দেওয়া যাবে কি, আর তা আলোচনা করতে হবে। এখন সবার বিরুদ্ধে মামলা হয়েছে 395 412 ধারায়। অ্যাকচুয়ালি কি মামলাটা ঠিক হয়েছে? যারা ডাকাতি করছে তারা হলো 395, আর ডাকাতদের কাছ থেকে ডাকাতি লব্ধ মাল উদ্ধার হতেই পারে। ওই যে চুরির মতো, চুরি করলে যেরকম তার কাছ থেকে চোরাই মাল উদ্ধার করলে যেরকম
তার কাছ থেকে চুরাই মালের ধারা দেওয়া যায় না, শুধু চুরিতেই দণ্ডিত হবে, ডাকাতি ক্ষেত্রেও সেম। তো যারা ডাকাতি করছে তাদের থেকে মালামাল উদ্ধার হলো, তাদের বিরুদ্ধে তারা শাস্তি পাবে 395-তে। আর ওই যে আর একজন ডাকাতের কাছ থেকে স্বর্ণের চেইন কিনছে, ওর বিরুদ্ধে হবে 412। এই হলো কথা। আর একজনের কাছে বেশি দিলে যদি সে জেনে কিনতো, ধরেন আপনার কাছে বেশি দিচ্ছে, আপনি জেনে কিনলে আপনার বিরুদ্ধে 412। দেখেন, আমরা চলে এসে আইনানুগ পর্যালোচনা। ক, খ, গ এবং উহা আসামিদের দণ্ডবিধি 395 ধারায় শুধুমাত্র ডাকাতি সংগঠনের জন্য শাস্তি প্রদান করা যাবে, মানে এই 5 জনের শাস্তি দেওয়া যাবে কিসের জন্য? ডাকাতি সংগঠনের জন্য। এবং চ কে দণ্ডবিধি 412 ধারায় ডাকাতি সংগঠনে গোল দিবেন লব্ধমাল, ডাকাতি সংগঠনে কি লব্ধমাল অসাধুভাবে গ্রহণের জন্য শাস্তি প্রদান করা যাবে। যেহেতু চ ডাকাত দলের সদস্য না, চ কি ডাকাত দলের কোনো সদস্য না, তাই তাকে 395 ধারায় দণ্ডিত করা যাবে না। অন্যদিকে চ যেহেতু হারটি চুরি হওয়া দ্রব্য জেনেও ভয়ের নিকট থেকে গ্রহণ করেছে, তাই সে দণ্ডবিধি 412 ধারায় ডাকাতি সংগঠনকালে লব্ধ সম্পত্তি গ্রহণের কি করেছে? অপরাধ করেছে। এই কারণে চ কে 412 ধারায় দণ্ডিত করা যাবে, কিন্তু 395 ধারায় দণ্ডিত করা যাবে না। সিদ্ধান্ত: সুতরাং আইনের বিধান অনুযায়ী উপরোক্ত ঘটনায় ক, খ, গ, ঘ এবং কুয়াকে দণ্ডবিধি 395 ধারায় এবং চ কে 412 ধারায় একত্রে শাস্তি দেওয়া যাবে। তাই সকল আসামিকে 395 এবং 412 ধারায় শাস্তি দেওয়া যাবে না। চর বিরুদ্ধে আসবে 412, আর বাদ বাকি সকলের বিরুদ্ধে আসবে কত? 395। এবং এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিবেন, ওই যে আগের মতো, যে উচ্চ আদালতের নজিরে আছে যে যে 380 এবং 412 ধারায় 380 এবং 411 ধারায় যেরকম একই ব্যক্তির সাজা দেওয়া যায় না, ঠিক একই ভাবে 395 এবং 412 ধারায় একই ব্যক্তিকে সাজা দেওয়া যায় না। অর্থাৎ যে ডাকাতি করেছে তার কাছ থেকে ডাকাতি লব্ধ মালামাল উদ্ধার হবে, এটাই স্বাভাবিক। তার বিরুদ্ধে শুধু ডাকাতির সাজাই দেওয়া যাবে, তাকে কিন্তু ওই ডাকাতি লব্ধ মালামাল তার কাছ থেকে উদ্ধার করছে, এই কারণে কিন্তু তার 412তে সাজা দেওয়া যাবে। এ জায়গায় 412-রও যে সাজা, 395-রও অ্যাকচুয়ালি সেম সাজা। এখন সাজা যাই হোক না কেন, তারা যারা ডাকাতি করছে তাদের বিরুদ্ধে 395 ধারা, আর যে ডাকাতি লব্ধ মালামাল নিছে তার বিরুদ্ধে কত ধারা? 412 ধারা। এই তপন বলেন, কি প্রশ্ন আছে প্লিজ তপন। স্যার যদি ওই যদি স্যার না জেনে কিন্তু স্যার, যে এটা চুরির মাল এটা না জেনে কিন্তু স্যার। ধন্যবাদ। না জেনে কিনলে কোনো অপরাধ না। সরল বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত অপরাধ না, বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। ওকে। না জেনে তো কিনতেই পারে, অনেক মানুষ কিনেও, পরে আবার পুলিশ এসে ওই জিনিস তো নেয়, আবার ওরে মামলার হুমকিও দেয়, আবার পুলিশকে দেওয়া লাগে 5,000 মামলা থেকে বাঁচার জন্য। মানে এক লোক ঢাকা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ধরেন 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছে, কেনার পরে 2 দিন পর তার ফোনে ফোন আসছে, ফোনে বলতেছে যে এই ফোন তো, এটা চুরাই ফোন, আপনি এই ফোন জেনে শুনে কিনছেন, আপনি চুরি করছেন বা জেনে শুনে কিনছেন। তখন সেই লোক বলছে যে না স্যার, আমি তো এই ফোন অমুক মার্কেটের থেকে কিনছি সরল বিশ্বাসে। তাহলে বাঁচতে যদি চান মিরপুর থানায় এসে তাড়াতাড়ি এই ফোন কি দিয়ে যান। এরপর থানায় এসে ফোন দিতে গেছে, ফোন দেওয়ার সাথে সাথে এখন টাকাও চাইছে যে আরো 5,000 দেন যদি মামলায় না পড়তে চান, নাই তো চুরাই মামলায় আপনিও ঢুকবেন। তাহলে তার ফোনের 10,000 গেল, আর মামলায় যাতে না পড়ে এই মর্মে গেল কত? 5,000। ঠিক আছে, তো এখন এটা হলো কথা। বাট যদি আপনাকে মামলায় দিত, মামলা তো দিতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই যে জেনারেল এক্সেপশনের সুবিধা নিতেন, যে আমি সরল বিশ্বাসে এই জিনিসটা কিনছি, আমি তো এটা জানতাম না, আমি এটা জানতাম না, আর আমি যে কিনছি সেকেন্ড হ্যান্ড মার্কেটের রিসিটও আছে। বুঝতে পারছেন? তবে জি স্যার। কিছু কিছু অপরাধ আছে
যে অপরাধগুলোতে সরল বিশ্বাস থাকলেও কাজ হবে না, সরল বিশ্বাস থাকলেও আপনি কি দোষী, যদি সেটা আইনগত ভুল হয়। কি ভুল হয়? আইনগত ভুল। ওই যে আমরা দণ্ডবিধি ৭৬-৭৯ দ্বারা পড়ছি, মনে আছে? আইনগত ভুল কোনগুলা? ধরেন আপনি একজনকে হত্যা করে যদি বলেন যে সরল বিশ্বাসে হত্যা করছে, তাহলে আবার আপনি পাবেন না। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটায় আসি। এটাও খুবই দারুণ একটা প্রবলেমেটিক কোশ্চেন, এবং এটা থেকেও প্রশ্ন আসতে পারে, দেখেন। সো আমরা পরের যে স্যার উত্তর। হ্যাঁ, বলেন বলেন, তপন বলেন। হ্যালো, তপন সাহেব বলেন, আনমিউট করে বলেন। স্যার ওই যে লব্ধ লব্ধ শব্দের অর্থ কি স্যার? লব্ধ মাল ওই যে যেটা পড়লাম, লব্ধ লব্ধ মানে হলো মাল লাভ অসাধুভাবে। করা ভাই। লাভ লাভ লাভ, যে মাল আপনি ও লাভ আচ্ছা আচ্ছা। করছেন। জি ডাকাতি স্যার। লব্ধ মাল মানে হলো ডাকাতি করে যেটা লাভ করছেন, আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা। জি স্যার। Okay. আমরা পরবর্তী সমস্যামূলক প্রশ্নটা আসি, দেখেন। রহিম এবং ফরিদ পরস্পরের বন্ধু। রহিম এবং ফরিদ পরস্পরের বন্ধু মানে তারা কি বন্ধু। 10 বছর যাবৎ অংশীদারি ব্যবসার এক পর্যায়ে হিসাব না দেওয়ার জন্য রহিম ফরিদের বিরুদ্ধে দণ্ডবিধির 406 ও 420 ধারায় মামলা দায়ের করে। ফরিদকে পরামর্শ দিক। আগে প্রশ্নটা বুঝতে হবে। রহিম আর ফরিদ হলো পরস্পর বন্ধু। তারা একসাথে ব্যবসা করতেছে কতদিন? 10 বছর। 10 বছর অংশীদারি ব্যবসার এক পর্যায়ে হিসাব না দেওয়ার জন্য রহিম ফরিদের বিরুদ্ধে দণ্ডবিধির 406, 420 ধারায় মামলা করছে। একটু বুঝেন। ফরিদ এই ব্যবসার হিসাব রহিম রে দেয় নাই। হিসাব না নেওয়ার জন্য রহিম ফরিদের বিরুদ্ধে 406 আছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, আর 420-এ আছে ওই যে প্রতারণা করে মূল্যবান জামানত টাকা পয়সা নিয়ে নেওয়া। এই মামলা করছে রহিম কার বিরুদ্ধে? ফরিদের বিরুদ্ধে। এখন ফরিদ তাহলে এই মামলার কি বলেন তো? আসামি। আসামি না? যার বিরুদ্ধে মামলা করছে সে তো আসামি, অভিযুক্ত। আর যে মামলা করছে বাদী হলো রহিম, অভিযুক্ত হচ্ছে ফরিদ। এখন ফরিদকে পরামর্শ দিন। ফরিদ ধরেন আপনার কাছে আসছে, এখন ফরিদকে আপনি কি পরামর্শ দিবেন? এই হলো কথা। আসামিরে পরামর্শ দিতে হবে। আসামি আপনার কাছে আসছে, আসামিরে কি পরামর্শ দেবেন? আরিফ সাহেব পরামর্শ যদি দেন, আগে বলতে হবে যে টাকা আমরা এত, আগে জামিন করাই দেব, তারপরে তোমার মামলা শেষ পর্যন্ত লড়বো। কিছু যদি না জানেন তাহলে এই উত্তর লেখা যায়। বাট অ্যাকচুয়ালি আমার এই জায়গায় দেখতে হবে রহিম যে মামলাটা করছে এই মামলাটা কি 406, 420-এ পড়ে কিনা। 406 আছে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। এইটুক পরে যদি দেখেন যে চুক্তিগত সম্পর্ক থাকে তারপরে আত্মসাৎ করে, বা বিশ্বাসের সম্পর্ক থাকে তারপরে কি আত্মসাৎ করে, এটাই তো 406। তাহলে এই জায়গায় ফরিদ ফরিদ কি আত্মসাৎ করছে এরকম কোন কথা আছে? সে জাস্ট কি দেয় নাই, হিসাব দেয় নাই। এখন হিসাব তো ভবিষ্যতে দিতেও পারে, আর হিসাব দেয় না মানে তো এই না যে সে আত্মসাৎ করছে। বুঝেন কিনা? আর আত্মসাৎ করে কখন? যখন ওই সম্পত্তিটা আর একজনের থাকে। আর এই জায়গা তো তারা অংশীদারি ব্যবসা করে, তাহলে হিসাব যদি নাও দেয় এই জায়গা ফরিদের অংশও আছে, আবার কি রহিমের অংশ আছে। আছে কিনা বলেন? এই রকিব সাহেব, লজিক্যালি চিন্তা করেন যে এই জায়গায় দুইজনে যেহেতু ব্যবসা করে হিসাব সে নাই দিতে পারে, কিন্তু হিসাব না দিলেও এই ব্যবসায় তো তারও অংশ আছে, আবার আর একজনেরও অংশ আছে। আর এই জায়গা তো জাস্ট হিসাব দেয় নাই, বলে তো নাই যে ফরিদ নিজের মতো করে বিক্রি করছে, বলছে? তাহলে 406 এই জায়গায় অ্যাকচুয়ালি কি হয় না। আবার 420, 420-এ বলছে যে প্রতারণা কইরা, প্রতারণা মানে কি ছলনা কইরা এমন কিছু মূল্যবান জামানত টাকা পয়সা নিয়ে নেওয়া। তো এই জায়গায় কি ফরিদ রহিমের সাথে কোনো ছলনা করছে? মূল্যবান জামানত টাকা পয়সা কি নিয়ে নিছে? তার মানে এই জায়গায় বাদী যে মামলাটা করছে 406, 420-এ, এই মামলাটা অ্যাকচুয়ালি কি 406, 420 দ্বারা কি হয় না। বুঝেন কিনা? এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। তাহলে যদি কোনো মামলায় না হয় তারপরেও ওই ধারায় মামলা করছেন,
তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির কি প্রতিকার আছে? আমরা ফৌজদারি কার্যবিধির সর্বশেষ লেকচারে পড়ছিলাম কোয়াশমেন্ট, মনে আছে? কোয়াশমেন্ট হলো ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। যখন আর কোনো প্রতিকার থাকে না, তখন আমার আবেদন করতে হবে হাইকোর্ট ডিভিশনে। কিসের? কোয়াশমেন্টের। কোয়াশমেন্ট শব্দের অর্থ হলো বাতিল। তাহলে ফরিদকে আমি পরামর্শ দিব যে ফরিদ, আপনার বিরুদ্ধে রহিম যে মামলা করছে এই মামলার কোন ধারাই ঠিক নাই, তারপরেও কোর্ট এই মামলা আমলে নিছে, এই মামলার বিচার শুরু হয়েছে, চার্জ গঠন হয়ে গেছে। তো আপনার যেটা করণীয়, যদি চার্জ গঠন না হয় তাহলে আপনি ডিসচার্জের আবেদন করবেন। ডিসচার্জের আবেদন কেন করবেন? কারণ এই যে ধারা দিয়ে মামলা করছে এই ধারায় মামলা হয় না। আর যদি চার্জ গঠন হয়ে যায়, তখন পরামর্শ দিব যে আপনি হাইকোর্ট ডিভিশনে গিয়ে 561A এই মামলার কার্যক্রম বাতিলের আবেদন করেন, কারণ এই মামলা কি হয় না, এই জায়গায় এই ধরনের মামলা হয় না। বুঝছেন? যদি এটা দেওয়ানি মামলা হতো, দেওয়ানি মামলা হইলে এই জায়গা তো দেখাইতো যে এই জায়গা কজ অফ অ্যাকশন নাই, তাহলে দেওয়ানি মামলা হলে আরজি খারিজের আবেদন করতাম। কিসের? আরজি খারিজের। কিন্তু ফৌজদারি মামলায় নালিশ খারিজের কোনো বিধান নাই। তো এই জায়গায় আমরা নালিশ খারিজের মতোই করতে পারি, বাট সেটা করতে হবে কার দ্বারা? উচ্চ আদালত কর্তৃক। তো উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে যেয়ে আমাদের কিসের আবেদন করতে হবে? কোয়াশমেন্টের। কত ধারায়? 561 ধারায়। এবার একটু পড়ি, দেখেন। আইনানুগ পর্যালোচনা। ফরিদের বিরুদ্ধে দায়েরকৃত 406, 420 ধারা মামলাটি রক্ষণীয় নয়, তাই মামলাটি বাতিল করার জন্য ফরিদকে ফৌজদারি কার্যবিধি 561 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে আবেদন করার পরামর্শ প্রদান করা যায়। দেখছেন? তারপরে আন্ডারলাইন করবেন, নাসির উদ্দিন মাহমুদ বনাম মমতাজ উদ্দিন আহমেদ 36 ডিএলআর 14। কে কে? নাসির উদ্দিন মাহমুদ বনাম মমতাজ উদ্দিন আহমেদ 36 ডিএলআর কত? 14। মামলায় সিদ্ধান্ত প্রদান করা হয় যে অংশীদারি ব্যবসায় হিসাব না দেওয়া 405 ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের মধ্যে পড়ে না। দেখছেন? এই মামলায় বলেই দিছে যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি কেউ হিসাব না দেয় সেটা কি হবে না? বিশ্বাসভঙ্গ হবে না। কোনো অংশীদারকে হিসাব প্রদান না করার জন্য বা যে ক্ষেত্রে হিসাব দেওয়া হয়নি সেক্ষেত্রে অন্য অংশীদার তার লভ্যাংশ তুলে নিলে, দেখছেন, হিসাব যদি না দেয় আর একজন অংশীদার যদি তার ভাগের লভ্যাংশ তুলে নেয়, দণ্ডবিধির 406 ধারায় উক্ত অংশীদারকে অভিযুক্ত করা যায় না, এবং এক্ষেত্রে 406 ধারায় ফরিদের বিরুদ্ধে কি মামলা চলে না। এবং অত্র মামলাটি 561 ক ধারা অনুযায়ী বাতিল হবে, এবং উপরের মামলা রেফারেন্স অনুযায়ী যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ রক্ষণীয় না হয়, তাহলে 420 ধারায় প্রতারণার অভিযোগও কি হবে না? রক্ষণীয় হয়। অর্থাৎ যেখানে 406 যদি রক্ষণীয় না হয়, তাহলে এই জায়গা কিও নাই, 420 রক্ষণীয় হয় না। তাহলে সিদ্ধান্ত যদি আসি আমরা, সিদ্ধান্ত সুতরাং ফরিদকে এটা পরামর্শ দেওয়া যায় যে যেহেতু অংশীদারকে হিসাব না দেওয়া 405 ধারা অনুযায়ী অপরাধমূলক বিশ্বাসভঙ্গ নয়, সেহেতু 406 ধারায় অত্র মামলাটি কি হবে না? রক্ষণীয় নয়। একইভাবে অংশীদারকে হিসাব না দেওয়া 420 ধারা অনুযায়ী কি নয়? প্রতারণা নয়। সুতরাং ফরিদের বিরুদ্ধে 406, 420 ধারায় মামলাটি কি নয়? রক্ষণীয় নয়। তাই মামলাটি বাতিল করার জন্য ফরিদকে 561 ক ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে আবেদন করার কি দেওয়া যায়? পরামর্শ প্রদান করা যায়। এখন ধরেন পরীক্ষার হলে আসছে, আপনি তো উচ্চ আদালতের নজির টজির আপনার মাথায় নাই, তখন আপনি আপনার মতো এইভাবে বিশ্লেষণ করবেন যে 406 এর ক্ষেত্রে তো একজনের সাথে আরেকজনের একটা বিশ্বাসের সম্পর্ক থাকে এবং পরবর্তীতে আত্মসাৎ করে, কিন্তু এই জায়গায় বিশ্বাসের সম্পর্ক, অংশীদারিত্বের ব্যবসায় বিশ্বাসের সম্পর্ক আছে বটে, বাট এই জায়গায় তো দুইজনেরই সম্পত্তির অংশ আছে, সো এই জায়গায় 406 হয় না। আবার 420 ক্ষেত্রে ছলনা বা প্রতারণা থাকে, এই জায়গা তো ফরিদ কোনো ছলনা বা প্রতারণা করে নাই, আর মূল্যবান জামানতপত্র যা নিছে সেটাও স্পষ্ট না, সো এই জায়গা কিও নাই, 420 নাই। তাই তাকে উচ্চ আদালতে তাকে কোয়াশমেন্টের আবেদন করার কি দেব? পরামর্শ দিব। ঘটনার বিবরণ দিবেন কোন পর্যন্ত বলেন দেখি রথিন সাহেব, বলেন। 406, 420 ধারায় মামলা দায়ের পর এই পর্যন্ত বলে ঘটনার গণনার বিচার্য বিষয় ফরিদের করণীয় কি সে বিষয়ে তাকে পরামর্শ দিতে হবে, আলোচনা করতে হবে। আর বাদ বাকি যে যা যা বললাম সবকিছু আসবে কততে? আইনগত করতে হবে। বুঝছেন? আমরা পরের প্রশ্নটায় চলে আসি, ভিভিআই। কোন লাভ না করলেও এ বি সি ডি এবং ই কয়জন?
এ বি সি ডি এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ, পদ্মা ব্যাংকের পরিচালকগণ মানে এই 5 জন হলো পদ্মা ব্যাংকের কি পরিচালক। জমার টাকা হতে ডিভাইডেন্ড, ডিভাইডেন্ড অর্থ হলো ব্যবসার লভ্যাংশ প্রদান করে জমাদানকারীদের বেআইনিভাবে কি করে প্রতিসাধন করে পরিচালকগণের দায়িত্ব আলোচনা করুন। দেখেন পদ্মা ব্যাংক, পদ্মা ব্যাংকের পরিচালক এই জায়গায় কয়জন? 5 জন, এবিসিডি এবং ই। তারা করছে কি, নর্মালি একটা জিনিস মনে রাখবেন, যদি ব্যাংকে লাভ হয়, লাভ হইলে সেই জায়গা থেকে তারা লভ্যাংশ ভাগ বাটোয়ারা করে। কিন্তু ব্যাংকে কোনো লাভ হয় নাই, শুধু গ্রাহকের টাকাই পড়ে আছে, সেই টাকা থেকে কিন্তু লভ্যাংশ নেওয়া যাবে না। বুঝেন নাই বোধহয়? ধরেন গ্রাহকের 12,000 কোটি টাকা আছে, এখন ওই 12,000 কোটি টাকা যদি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে যদি 100 কোটি টাকা লাভ হয়, তাহলে এই 100 কোটি টাকা তারা তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিবে। কিন্তু 12,000 কোটি টাকা আছে, এই 12,000 কোটি টাকা কোনো জায়গায় বিনিয়োগ করা যায় নাই, কেউ লোন নেই নাই, শুধু টাকাটাই আছে, লাভও হয় নাই লোকসানও হয় নাই, লাভই আছে, মানে লোকসান হয় না লাভও হয় নাই। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে না, ভাগ বাটোয়ারা কিন্তু করা যাবে না। কিন্তু ওই পরিচালকগণ ওই গ্রাহকের টাকা থেকে আগে ঈদের বাজার করে নি, তারপরে দেখা যাবে না, মানে গ্রাহকের টাকা থেকে তারা এটা কি নিয়ে নিছে। এই হলো কথা। তাহলে এই ক্ষেত্রে ওই পরিচালকরা কোন ধারায় দণ্ডিত হবে, তারা কোনো অপরাধ করছে কিনা, এ হলো প্রশ্ন। বুঝছেন? এখন এখানে একটা কথা শুনে, আমরা প্রতারণা পড়ছি 415-তে সংজ্ঞা, 417-তে শাস্তি। আমরা ছদ্মবেশে প্রতারণা পড়ছি 416-তে সংজ্ঞা, 419-এ শাস্তি। আমরা চিটিং করছি কততে? 420। মাঝখানে একটা ধারা সিপাই পড়ে আছে, এই ধারাটা হলো 418। 418 দ্বারাই হলো যে যদি কারো আইনগত স্বার্থ রক্ষার দায়িত্ব থাকা অবস্থায় আপনি যদি তার স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো কাজ করেন, তখন আপনি 418 দ্বারাই দণ্ডিত হবেন। এই যে গ্রাহকের টাকা আইনগতভাবে এই স্বার্থ রক্ষা করার দায়িত্ব কার? ব্যাংকের পরিচালকদের। কিন্তু রক্ষকই হয়ে গেছে কি রক্ষক, তারা ওই ওই জায়গাটা লভ্যাংশ দিয়ে নিছেন। তো তারা যে এটা রক্ষা করার দায়িত্বে ছিল, এটা রক্ষা করতে তারা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। তো এই জায়গায় তারা দণ্ডিত হবে কত দ্বারায়? 418 দ্বারা। এই জায়গা আপনি একটা জিনিস দেখেন, এই জায়গা আপনি এটা শুধু প্রতারণায় ফেলতে পারেন না, কারণ এই জায়গা তো ধরো মিথ্যা তুচ্ছ হয়রানি কিছু বলছে, বলে নাই। এই জায়গা ধরেন আপনার মাথায় 418 নাই, 418 নাই, কারণ হলে যায় 418 মাথা আমার না, অনেক অধিকাংশরই থাকবে না। এখন মামলা তো আমরা একটা করতে হবে, যদি বললো জায়গা কি প্রতিকার আলোচনা করতেন, তাহলে অ্যাটলিস্ট কাছাকাছি কোনটা যায় বলে? বিশ্বাসভঙ্গ। যে বিশ্বাস ভরেই তো ওই জায়গায় টাকাটা রাখছে, পরে সেই টাকা তারা কি করছে? আত্মসাৎ করছে। সো আমি লিখে আসতাম কত? 406। বুঝলেন কিনা? এখন যদি বলেন স্যার 418 ধারা না দিয়ে যদি 406 লিখলে হবে কিনা? অবশ্যই হবে। আমি আমার যৌক্তিকতা ওই জায়গায় ব্যাখ্যা করতে পারতেছি কিনা, এটাই হলো সমস্যামূলক প্রশ্নের মূল কথা। বুঝছেন? সো একটু পড়ি দেখেন। তাহলে এই জায়গায় আরিফ সাহেব, এই জায়গায় ঘটনার বর্ণনা কতটুকু হবে? বেআইনি ভাবে ক্ষতি সাধন করে, তাহলে বিস্তারিত আর ডিসচার্জ বিষয় হবে যে পরিচালকগণের দায়িত্ব কি করতে হবে, আলোচনা করতে হবে। তা আমরা চলে আসি আইনানুগ পর্যালোচনা। দেখেন এবিসিডি, এবিসিডি এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ দণ্ডবিধির আন্ডারলাইন করবেন। 418 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। কত ধারায়? 418 ধারায়। 418 ধারায় বিধান করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এরূপ জ্ঞান সহ প্রতারণা করে যে সে সম্ভবত প্রতারণাটি যে লেনদেন সম্পর্কিত, সেই লেনদেনের ব্যাপারে যে ব্যক্তি স্বার্থ সংরক্ষণ করার জন্য কোনো আইনি বা চুক্তি অনুযায়ী বাধ্য। দেখছেন, মানে প্রতারণাটা যেটা সম্পর্কিত সেই লেনদেনের কি স্বার্থ রক্ষার দায়িত্ব এসেছিল, সেই ব্যক্তি যদি কোনো অন্যায় ক্ষতি সাধন করে, তাহলে উক্ত ব্যক্তি যে কোনো মনোনয়ন কারাদণ্ড যার মেয়াদ আন্ডারলাইন করবে 3 বছর পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে কি হবে? দণ্ডিত হবে। যেহেতু কোনো লাভ না করলেও এবিসিডি এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ পদ্মা ব্যাংকের জমা টাকা হতে ডিভাইডেন্ড প্রদান করে, ডিভাইডেন্ড মানে কি লভ্যাংশ, জমাদানকারীদের বেআইনিভাবে ক্ষতি সাধন করেছে, এবং যেহেতু উক্ত পরিচালকগণ জমাদানকারীদের স্বার্থ রক্ষার্থে আইনত বাধ্য ছিল এবং তারা জানতো যে লভ্যাংশ প্রদান করা হলে জমাদানকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, সেহেতু সেহেতু এমনটা জেনে প্রতারণা করা দণ্ডবিধির কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ?
418 ধারা শাস্তিযোগ্য অপরাধ। সিদ্ধান্ত দেখেন, সুতরাং ABCD এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ দণ্ডবিধি 418 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এখানে 3 বছর পর্যন্ত হতে পারে, তারপরে অর্থদণ্ডটা লেখা নাই, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই একটা গান আছে, শুনছেন বোধহয়, ফেসবুকে অনেকে ট্রোল করে, মিম করে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। শুনছেন লাইভ? এই আরিফ সাহেবের সাথে বিথিকার সম্পর্ক বদলে গেছে একটি পলকে। প্রথম রিভিউতে রেজাল্ট আসছে আরিফ সাহেবের, দ্বিতীয় রিভিউতে আরিফ সাহেবের রেজাল্ট বাতিল হয়ে গেছে, বিথিকার রেজাল্ট আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? আচ্ছা, তো তাহলে আমরা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আপনার যেটা দরকার, দুইটা জিনিসের কম্বিনেশন দরকার, একটাই হবে না, দুইটা জিনিসের কম্বিনেশন। একটা হলো কঠোর পরিশ্রম এবং ভাগ্য। আপনি শুধু ভাগ্য দিয়েও পাশ করবেন না, শুধু কঠোর পরিশ্রম দিয়েও কি পাশ করবেন না। এই জায়গায় গতকাল একজন বিচারক মহোদয় একটা পোস্ট দিছে, আমাদের আইন পাঠের জাহাঙ্গীর আলম স্যার শেয়ার করছে। বিচারক মহোদয় বিচারক হয়ে গেছে, কিন্তু উকিল হওয়ার জন্য ওনার পাশ করা লাগছে যে দ্বিতীয় রিভিউ পর্যন্ত অপেক্ষা করছে। মানে যে অলরেডি বিচার কার্য পরিচালনা করতেছে, সে উকিল হয়েছে যে দ্বিতীয় রিভিউ রেজাল্টে। জি। তো এজন্য আপনাদের কেউ কারো হতাশ হওয়া যাবে না। আমার কাছে ভুরি ভুরি উদাহরণ আছে, অনেক পরিশ্রমী লোক এখন পর্যন্ত উকিল হইতে পারে নাই, আবার মোটামুটি পরিশ্রম করছে, উকিল হইয়া গেছে। ঠিক আছে? তো এই জায়গা যেটা মনে রাখবেন, যে যা বলি সেটা শুনবেন, ঈশ্বরের উপর, ভগবানের উপর বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আর পরিশ্রম করে যেতে হবে, বেশি বোঝা যাবে না। অনেকে আছেন ভালো পারেন কিন্তু বেশি বুঝেন, এই জায়গা বেশি বোঝা যাবে না, যা বলবো সেই অনুসারে পরিশ্রম করতে হবে, পাশ করাবে আল্লাহ, আর হতাশ হওয়া যাবে না। এখনো ধরেন অনেক কিছু বাকি, কার জীবনে কি হবে না না হবে। আর এই লিখিততে পাশ করা মানেই যে আপনি উকিল হয়ে গেছেন তাও না, সামনে কি আছে ভাইবা। তো এজন্য যারা যারা আমাদের লিখিত পরীক্ষার যে সকল ভাই বোনেরা রিভিউ দেওয়ার পরেও আসে নাই, বা পরিশ্রম করার পরেও আসে নাই, তারা হতাশ হয়েন না ভাই, হতাশ হয়েন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন আমাদের কানিস ফাতেমা, উনি এবার ছিল সেকেন্ড টাইম রিটেন। উনি প্রথমবার লিখিত দিছে, আসে নাই, সেকেন্ড টাইম রিটেনে আমরা এই যে যেরকম আপনারা আমরা এই যে প্রস্তুতি নিচ্ছি, পুরাতন ব্যাচ, ওই পুরাতন ব্যাচের সাথে আমরা প্রস্তুতি নিচ্ছি প্রায় 1 বছরের বেশি, এবং ওই জায়গায় ওনারা পরীক্ষা দিতে 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 পেকে গেছে, মানে অভিজ্ঞতা হয়ে গেছে। তো ওই ব্যাচের সবচেয়ে ভালো পারে উনি, কিন্তু লিখিততে ওনার রেজাল্ট আসে নাই। আচ্ছা, এরপরে রিভিউর রেজাল্ট দিল, প্রথমবার ওনার রেজাল্ট আসে নাই। অলরেডি কিন্তু উনি আমার কাছে প্রিলিতে পড়ে, প্রিলিতে কোর্স একবার দেওয়া হয়ে গেছে, দুইবার দেওয়ার প্রায় কাছাকাছি, এবং উনি অনেক আপসেট। আমি বললাম যে দেখেন আপনার, আমি বিশ্বাস করি এখনো আসতে পারে। উনি কিন্তু প্রিলিতে পড়তেছে অলরেডি, প্রিলিতে যে লিখিত রেজাল্ট দেওয়ার পরে প্রিলিতে আমার কাছে ভর্তি হয়েছে, প্রিলিতে অলরেডি অলরেডি পড়াও হয়ে গেছে, কারণ এবার যদি লিখিততে না আসে তার তো চলে আসবে কিসে, প্রিলিতে। তো এই যে দ্বিতীয় যে রিভিউ রেজাল্ট দিল, এখানে ওনার রেজাল্ট আসছে। তাহলে আপনারা যারা লিখিত পরীক্ষা একবার দিয়ে যাদের মন খারাপ, আপনারা তো লিখিতই পড়তেছিলেন, কিন্তু এমন ব্যক্তিরা ছিল যে যারা লিখিততে রেজাল্ট আসে নাই, তারা কোথায় চলে যাচ্ছে, প্রিলিতে চলে যাচ্ছে। তারা তো আরো মানে কি করবে দ্বিধাহীন, আমি কি ভাইবার প্রস্তুতি নিব, নাকি লিখিত প্রস্তুতি নিব, নাকি প্রিলির প্রস্তুতি নিব, কোনোটাই তার দ্বিধাহীন। তাহলে তার মানসিক অবস্থা আরো কি ছিল, ভয়াবহ ছিল। তো এরকম আল্লাহ তাদের কৃতকার্য করাইছে। তো এজন্য আপনারা যদি ধৈর্য ধরে থাকেন, আপনারা যদি নিয়ম মাফিক পড়াশোনা করেন, আমরা ইনশাল্লাহ সামনেবার পাশ করতে পারবো। এখন অনেকের জীবন আছে যে জীবন জীবন ট্র্যাজেডিময়।
আমার এক স্টুডেন্ট আছে, উনি এই জায়গা বিভিন্ন সময় রেজাল্ট দিলেই ওই রেজাল্ট বাতিল হয় তার জীবনের বিভিন্ন পর্যায়ে। এবং ঠিকই প্রথমবার রেজাল্ট আসে নাই, রিভিউতে রেজাল্ট আসছে, অনেক খুশি হয়েছে, বিশেষ করে এই জায়গা যারা আছেন তাদেরই অনেক খুশি হয়েছেন, অনেকে জামা কাপড় বানাইতেও দিয়ে দিচ্ছেন, মানাবেন, এটাই তো স্বাভাবিক। পরে কিছুদিন পর রেজাল্ট করছে বাতিল। তার মানে যে কথা আপনি সবাইকে বলে বেড়াইলেন, আত্মীয় স্বজনরে গর্বিত হয়ে যে আমি পাশ করছি, এখন তারাই কবে কে যে ও পাশ করছে, দেখ খালি খালি পাশ করে নাই, তারা তো বুঝবে না যে রেজাল্ট কি করছে, বাতিল করছে। এখন কিছু কিছু সময় আল্লাহ আপনার পরীক্ষা করে, এজন্য ভাই ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্যের চেয়ে বড় কিছু নাই। আল্লাহরে ডাকতে হবে, পরিশ্রম করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু সাময়িক সময় যদি ফলাফল না আসে, তাহলে এর জন্য ধৈর্য ধরে থাকতে হবে, এই আর কি। আচ্ছা আসেন, এখন আমরা পড়া শুরু করি, আসেন। পরেরটা আসি, দেখেন। আচ্ছা, আমাদের আব্দুর রহিম সাহেব, উনি লিখিত, উনারও আসছে। এই যে আমাদের যে ভাই আসতেন একদিন, কিছুদিন আসছে না, এই যে উনি লেখলো যে উনারও আসছে। হ্যাঁ, এই যে দাড়িওয়ালা রহিম সাহেব। না, ওনার ছেলে অত বড় তো ছেলে হওয়ার কথা না। না না, ওই রহিম নয়, তার আছে 12-13 জন কম। আচ্ছা দেখেন, আমরা পড়া শুরু করি, দেখেন। তো এই জন্য আপনাদের হতাশ হইলে হবে না ভাই, লেগে থাকতে হবে। আচ্ছা আসেন। এই, এ রাস্তায় একটি দামি মোবাইল সেট পেল। এ জানতো না যে ওই মোবাইল সেটের এ জানতো না যে কে ওই মোবাইল সেটের মালিক। মোবাইল সেট পাইছে, বাট ওই সেটের মালিক কে কিন্তু জানে না। মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই এ উক্ত মোবাইল সেট বিক্রি করে দিল। এ কোন অপরাধে দোষী? যুক্তি সহ উত্তর দিন। খুব সহজ। রাস্তায় হারানো কিছু পাইলে এটা কি? যখন আপনি নিলেন ওই পর্যন্ত কোনো অপরাধ হয় নাই, কিন্তু প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন নাই, তখন হয়েছে অপরাধ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তো আপনি যখন মোবাইল সেটটা যখন পাইছেন, তখন পর্যন্ত কি হয় নাই? কোনো অপরাধ হয় নাই। যখন প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন নাই, তখনই হয়ে গেছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তাহলে এই জায়গায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সংজ্ঞাও দিচ্ছে 403 ধারায়, শাস্তিও বলছে কত ধারায়? 403 ধারায়। তো এটা আর বিস্তারিত আলোচনা করলাম না। তারপরেরটা আসি। এ উচ্চ বেতনে চাকরি দিয়ে এ উচ্চ বেতনে চাকরি দিয়ে বি কে বিদেশে পাঠানোর কথা বলে বি কে 5 লক্ষ টাকা দিতে প্রলুব্ধ করে। তারা কি করছে? প্রলুব্ধ করছে। মানে এই জায়গায় বুঝাইছে, প্রলুব্ধ করা মানে হলো তারে ভুলভাল বুঝাইয়া নিছে। কিন্তু শেষ পর্যন্ত এ বি কে বিদেশ পাঠায় না, এবং টাকা নেওয়ার কথা কি করে অস্বীকার করছে। এ কি ধরনের অপরাধ করছে? এই জায়গায় অ্যাকচুয়ালি যদিও উত্তরে লেখা আছে 406, বাট অ্যাকচুয়ালি 406 এই জায়গা থাকে না। এই জায়গা জাস্ট হবে কত? 420। 420। আর যদি এর সাথে বিয়ের দীর্ঘদিনের একটা বিশ্বাসের সম্পর্ক থাকতো, তাইলে আসতো 406 এর সাথে 420। যেহেতু এই জায়গায় দীর্ঘকালীন কোন সুসম্পর্কের কথা বা বিশ্বাসের সম্পর্কের কথা এখানে কি বলে নাই, তো আমি এখানে আলোচনা করব জাস্ট কত? 420। তারপরেরটা দেখেন, তারপরের প্রশ্নটা আসবো, এটা আর আলোচনা করলাম না, ফেরে যাবেন। তারপরেরটা দেখেন, আহ এ বি কে এই নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদানের জন্য উৎসাহিত প্রদান করে যে ওই টাকা দিয়ে এ 10টি এনওসি এবং ভিসা সংগ্রহ করে দিবে। কিন্তু
এ উক্ত প্রতিশ্রুতি রক্ষা করতে কি হয়, ব্যর্থ হয়। মানে এ বি রে বলছে যে আমি তোমারে 20 লক্ষ টাকা যদি আমারে দাও তাহলে তোমার 20টা এনওসি এবং ভিসা সংগ্রহ করে দিব, এই কথা বলছে। কিন্তু এ প্রতিশ্রুতি রক্ষাতে কি হয়, ব্যর্থ হয়, এবং বি এর নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টি চূড়ান্ত ভাবে কি করে, অস্বীকার করে। পরে বলছে যে আমি টাকা নেইনি, এটাও শুধু হবে 420। বাট আপনি 406 420-এর মামলা করলে সে পর্যন্ত 420টাই থাকে, কারণ এই জায়গা তো বলে নাই যে এ আর বি এর মাঝে কোনো বিশ্বাসের সম্পর্ক ছিল। যদি বিশ্বাসের সম্পর্ক থাকতো তাহলে 406 এবং প্রতারণা করে নিয়েছে 420। যেহেতু বিশ্বাসের সম্পর্কটা কনফার্ম না, সেই জায়গা হবে শুধু কত, 420। তারপরেরটা দেখেন, এক্স ওয়াই এর নিকট থেকে 2 লক্ষ টাকা ঋণ নেন। এক্স নিচে কার কাছ থেকে, ওয়াই এর কাছ থেকে। কত টাকা, 2 লক্ষ টাকা ঋণ নেন। 1/1/2020 তারিখের মধ্যে পরিশোধের শর্ত থাকে, মানে জানুয়ারি মাসের 1 তারিখ 2020 সালের মধ্যে। নির্ধারিত তারিখে এক্স পরিশোধ না করলে ওয়াই দেওয়ানি আদালতে মামলা করেন। যাই মামলা করছে কোথায়, দেওয়ানি আদালত। তিনি পাশাপাশি একটি ফৌজদারি মামলাও করতে চান, আইনজীবী হিসেবে সংশ্লিষ্ট আইন ও ধারা উল্লেখে ওয়াইকে পরামর্শ দিন। দেখেন এই জায়গায় যদিও প্রশ্নে লেখা আছে যে ফৌজদারি মামলা করা যায় না, বাট অ্যাকচুয়ালি ফৌজদারি মামলা আপনি ইচ্ছা করলে করতে পারেন। সেটা হলো কিসের, আত্মসাতের 403 ধারায়। ওই যে সম্মতি সহ নেওয়ার পরে, সম্মতি সহ নেওয়ার পরে আর কি করে নাই, আর ফেরত দেয় নাই, তাহলে হয়ে গেছে কি, আত্মসাৎ। সো এই জায়গা দেওয়ানি অর্থের মামলা করছে তো করতে, সেই সাথে সাথে কি করা যায়, ফৌজদারি মামলাও করা যায়, কারণ দেওয়ানি মামলার মাধ্যমে আপনার উদ্ধার হবে হচ্ছে টাকা। আর এই যে সে অপরাধ করলো, এটার জন্য শাস্তি হবে কত, 403-এ। তো এই জায়গায় যে যদিও ব্যাখ্যাটা অন্যভাবে দেওয়া, দেখেন ওয়াই ফৌজদারি আদালতে মামলা করতে পারবেন না, কারণ দেনাদার এক্স ঋণ নেন তার নির্ধারিত সময় পরিশোধ করতে পারেননি, তাই এটি একটি দেওয়ানি অপরাধ। পাওনাদার ওয়াই ইতিমধ্যে দেওয়ানি আদালতে প্রতিকার প্রার্থনা করেছেন। যেহেতু দেনাদার এক্স শুধুমাত্র নির্ধারিত তারিখে পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছেন, এর বাইরে তিনি কোনো প্রতারণার আশ্রয় নেননি এবং তার থেকে কোনো অসৎ উদ্দেশ্য প্রতিমান হয়নি, তাই তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা গ্রহণ করা যায় না। এটা সঠিক না, এটা কেটে দেন। লিখবেন যে সে টাকা নিয়ে আর ফেরত দেয় নাই, এই জন্য ব্যাখ্যা দিয়ে লেখেন 403 ধারা আলোচনা করতে হবে। ফৌজদারি মামলা তার বিরুদ্ধে দায়ের করা যাবে কত ধারায়, 403 ধারায়। ব্যাখ্যা করবেন আপনি, একটু লিখবেন যে 403 ধারায় ফৌজদারি মামলা করা যাবে। লেখেন 403 ধারায় ফৌজদারি মামলা করা যাবে। ফৌজদারি মামলা করা যায় না, একটু কেটে দিবেন, লিখবেন যে ফৌজদারি মামলা করা যায় 403 ধারায়। কিন্তু আপনি পরামর্শ দিবেন যে দেওয়ানি মামলা তো করছে, ফৌজদারিও মামলা করা যাবে 403 ধারায়। তো এই পর্যন্ত আমরা যা পড়লাম, আপনাদের কোনো, হ্যাঁ হ্যাঁ পরিবর্তন করে নেবেন। সব তো লাইন লাইন বলা যায় না, বলে দিলাম নিজের মতো করে লিখবেন। দরকার হলে এটা হোমওয়ার্ক করে লিখে এনে দেখাবেন আগামী দিন আমার। আচ্ছা, তো তাহলে আহ, যারা যারা অনলাইনে পাস করতেন, মানে সরি মানে রিটেন পাস করতেন, ভাইবা কোর্স করতে ইচ্ছুক, যে অনলাইনে একদিন জিজ্ঞেস করছেন যে ভাইবা ক্লাস কখন, ভাইবা ক্লাস কখন, আমরা একটা গ্রুপ খুলছি অলরেডি। ভাইবা ক্লাস আগামীকাল থেকে, আগামীকাল দুপুরে আগে এসে আপনাদের দেখা করতে হবে, আগামীকাল দুপুরের দিকে। তো দুপুরের দিকে বলতে ধরেন 11:30টার দিকে, এই সময়, ওই সময় আপনাদের সাথে কথা হবে, যদি আপনারা ওখানে একমত থাকেন আর কি। আচ্ছা, আমরা যতটুকু পড়ছি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এই যে যে আপনারা, আমরা যা পড়লাম যে আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ছদ্মবেশে প্রতারণা, এগুলা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? বললেন 420 যারা আসবে
প্রশ্ন বলেন, বুঝছি, প্রশ্ন কি? হ্যাঁ, কেটে দিবেন, ওই জায়গায় 406 লিখবেন না, জাস্ট 420 দিয়ে লিখবেন। এই প্রশ্ন আছে আপনাদের, বলেন। স্যার বলতে কি বুঝাচ্ছি আপনি, বলেন। আচ্ছা, এই কোন প্রশ্ন আছে আপনাদের অনলাইনে অফলাইনে যারা আছেন? স্যার স্যার 415 আর 420 এর মধ্যে ডিফারেন্সটা একটু যদি ক্লিয়ার করতেন, মানে কোনটা 420-এ ফেলবো, কোনটা 415-তে ফেলবো। আচ্ছা দেখেন, 415 আর 420 এর মধ্যে পার্থক্য হয় না, পার্থক্য হয় 417-এর সাথে 420। 415-তে বলছে প্রতারণার সংজ্ঞা, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে মিথ্যা কথা বইলা ছলনা কইরা তারে দিয়ে কোনো কাজ করাইলে, কোনো সম্পত্তি রাখতে বললে, বা তার কাছ থেকে মূল্যবান কোনো জিনিসপত্র নিলে সেই করতে কি প্রতারণা। শুধু প্রতারণার শাস্তি আছে 417-তে 1 বছর। আর এই প্রতারণাটা কইরা যদি আপনি মূল্যবান জামানত টাকা পয়সা নিয়ে নেন, মানে প্রতারণা তো করছেনই, সাথে সাথে টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নিয়ে নিছেন, তাহলে সেই ক্ষেত্রে হবে 420। ওই যে ব্যবসার উদ্দেশ্যে টাকা নিছেন, বললেন যে তোমারে আমি বিদেশে পাঠাবো, টাকা আর জীবনে দেন নাই, আর আপনার বিদেশে পাঠানোর ক্ষমতাও নাই, এটা 420। আর যদি বলেন যে এই মাথা এই 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 চুল, এই তেল লাগালে মাথায় ঝাঁকড়া চুল হবে, রাইখে দিচ্ছেন, ওই ওই চুল তেলটা রাখছেন, এটা হলো 417। এই যে যে বাজারে যে ফ্যান এন্ড লাভলির বিজ্ঞাপন দেয় যে এই ক্রিম মাখাইলে কি হবে, ফর্সা হবে, এই জায়গা আপনার ভুল বোঝায় ওটা কিনতে প্ররোচিত করতেছে। আপনার কাছ থেকে কোনো জিনিস কিন্তু অলরেডি এখনো নেয় নাই, কিন্তু কি করতেছে, মিথ্যা কথা বলতেছে যাতে আপনি ওইটা কিনেন, তখন হচ্ছে হলো 417। আর যখন অলরেডি প্রতারণা করে কোনো জিনিসপত্র অলরেডি কি নেওয়া হয়ে গেছে, তখন হলো 420। বুঝছেন রুপি? মানে আমি আপনারে বললাম যে খান ল একাডেমিতে কি 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 যারা কোচিং করায়, অনেক বুলেট কোর্স, ক্র্যাশ কোর্স অনেকটা বলে, অনেকে এমনও আছে যে 1 লাখ টাকা কোর্স ফি। 1 লাখ টাকা যে আপনি একবারে পাস করবেন, প্রশ্ন 10টা দেবো, 10টাই আসবে, এই কথা বলে আপনার কাছ থেকে টাকা নিছি, পরবর্তীতে ওইভাবে আসে নাই, এই জায়গা হয়েছে 420, কারণ আপনারে ভুল বুঝাই আমি টাকা কি নিয়ে নিছি। আর যখন মাত্র বিজ্ঞাপন দিছি, ভর্তি হবেন কি হবেন না সেটা হলো আপনার ব্যাপার, উৎসাহিত করছি, মিথ্যা কথা বলছি, ছলনা করছি, এবং আপনি প্রাথমিকভাবে উদ্যোগ নিছেন, তখন এটা হচ্ছে কি 417, শুধু প্রতারণা। অর্থাৎ 417-র চেয়ে গুরুতর প্রকৃতির অপরাধ কি 420। হ্যাঁ, প্রতারণা করে মূল্যবান জিনিস, টাকা পয়সা এগুলা যদি নিয়ে থাকে তাহলে হলো 420। আর শুধু প্রতারণার শাস্তি বলছে 417। আর 417 তাহলে 420-এর মধ্যে আছে, কিন্তু 420 417-এর মধ্যে নাই। তা আমাদের একটু বিরতি, 3-4 মিনিটের বিরতি, তারপরে আবার শুরু করব। দেখেন, আমরা এখন যে প্রশ্নটা পড়বো আমাদের সাজেশনের 14 নম্বর প্রশ্ন। তো এখানে যেটা আছে দেখেন, যে অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স এবং শারীরিক আঘাত, অ্যাসল্ট সম্পর্কিত বিধানাবলী আলোচনা করুন। প্রিলিতে যা পড়ছে হুবহু তাই, যে অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে, ক্রিমিনাল ফোর্স কাকে বলে, আর শারীরিক আঘাত বা অ্যাসল্ট কাকে বলে। তো এখানে দেখেন, প্রথমে আমরা একটু আলোচনা করি যে অপরাধমূলক বল প্রয়োগ আসলে কাকে বলে। অপরাধমূলক বল প্রয়োগ হলো যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে গতিশীল করে, গতিরোধ করে বা গতি পরিবর্তন করে। গতিশীল মানে হলো তারা তাড়ানো ছিল, ধাক্কা দিছে, গতিশীল। গতি পরিবর্তন মানে একদিক থেকে আসছিল, ধাক্কা দিছে, আর একদিকে চলে গেছে। আর গতিরোধ, চলে আসতেছিল, তারে থামাই দিছে, এটা হলো গতিরোধ। তাহলে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, কিসের মাধ্যমে, নিজের দৈহিক শক্তির মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে, তখন সেটার বলে শুধু ফোর্স, বল প্রয়োগ। শুধু কি
ফোর্স। আর বল প্রয়োগটা যখন খারাপ উদ্দেশ্য হবে তখন সেটাকে বলে ক্রিমিনাল ফোর্স, তখন এটাকে বলে কি অপরাধমূলক বল প্রয়োগ। একজন ব্যক্তি হেঁটে আসতেছিল, আপনি তারা থামাই দিছেন, তারা মারার জন্য থামাইছেন, বাস ছিনতাই করার জন্য থামাইছেন, ছিনতাই করেন বা না করেন, এই যে যে থামাই দিলেন এটাই হলো ক্রিমিনাল ফোর্স। আপনি একজনকে কুকুর দিয়ে ভয় দেখাইছেন যাতে সে ভয় পায়, এটা কি ক্রিমিনাল ফোর্স, বুঝছেন? কারণ হচ্ছে তারা গতিশীল করছেন। সো আর শারীরিক আঘাত বা অ্যাসল্ট কি? অ্যাসল্ট হলো যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে ক্রিমিনাল ফোর্সের উদ্যোগ নিছে, ক্রিমিনাল ফোর্সের কি উদ্যোগ নিছে, ক্রিমিনাল ফোর্সের উদ্যোগ নিলে এটা বলে হচ্ছে অ্যাসল্ট। অর্থাৎ আপনি কেবল তারে ভয় দেখাচ্ছেন, কেবল তারে কি ভয় দেখাচ্ছেন, এটারে বলে হচ্ছে অ্যাসল্ট। মানে যদি আপনি তারে ভয় দেখাইছেন অ্যাসল্ট, যদি ভয় দেখানোর ফলে কাজটা করে ফেলেন সেটা বলে ক্রিমিনাল ফোর্স। এই আপনি আগের থেকে পড়েন কে, দাগাচ্ছেন কে? এই মাতবর, আমরা তো এই জায়গায় লাইন বাই লাইন পড়ি, আগে যখন কথা বলবো তখন কথা শুনবেন, তখন দাগাবেন না। না না, শুনতেছি আর দাগাচ্ছেন, আমি কি আপনারা দাগাইতে বলছি? আমি কি দাগাইতে বলছি? তো দাগানো যাবে না। তো আসেন আমরা পড়া শুরু করে। দেখেন ভূমিকা দেখেন, দণ্ডবিধি 1860-এর 349 ধারায় বল প্রয়োগের সংজ্ঞা এবং 350 ধারায় অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা প্রদান করা হয়েছে। মানে যেটাই বল প্রয়োগ, বল প্রয়োগটা যদি স্বেচ্ছায় করে তখন সেটা হয়ে যাবে কি অপরাধমূলক বল প্রয়োগ। সাধারণ অর্থে বল প্রয়োগ হলো কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত বা কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার গতির পরিবর্তন করা, আন্ডারলাইন করেন, গতির পরিবর্তন করা, আন্ডারলাইন করেন, গতিশীল করা বা কি করা, গতিরোধ করা। দণ্ডবিধি 1860-এর 349 ধারা অনুযায়ী গোল দিবেন, 3টি উপায়ে বল প্রয়োগ হতে পারে। কয়টি উপায়ে? 3টি উপায়। কি কি দেখেন? কোন ব্যক্তিকে গতিশীল করে, গতি পরিবর্তন করে, আর একটা কি গতি রোধ করে। এখন কথা হলো এই তিনটা জিনিস কিভাবে করতে? অপরাধমূলক বল প্রয়োগ, বল প্রয়োগ অপরাধমূলক বল প্রয়োগ হতে পারে যখন কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত এবং ইচ্ছার বিরুদ্ধে অপরাধ সংগঠন করতে বল প্রয়োগ করা হয়। অর্থাৎ অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ থাকতে হবে, কিন্তু প্রত্যেক বল প্রয়োগের উদ্দেশ্য অপরাধ সংগঠন কি নাও হতে পারে। বল প্রয়োগকে শাস্তিযোগ্য করা হয়নি, বরং অপরাধমূলক বল প্রয়োগকে কি করা হয়েছে? শাস্তিযোগ্য করা হয়েছে। অপরদিকে যখন অপরাধমূলক বল প্রয়োগের উদ্যোগ গ্রহণ করা হয় তখন তারা কি বলে? অ্যাসল্ট বলে। তো এই জায়গা জাস্ট এইটুকু হলো ভূমিকা, ভূমিকা একটু বিস্তারিত আলোচনা করতে। আমরা চলে আসি আসল জায়গা, সংজ্ঞায় চলে আসি। দেখেন অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স। ওই যে কথা বললাম, এই যে দেখেন দণ্ডবিধির 350 ধারায় অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা দেওয়া হয়েছে। 350 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠনের উদ্দেশ্যে স্বেচ্ছায়, বলতেন স্বেচ্ছায়, অপর কোনো ব্যক্তির, আন্ডারলাইন করেন, গতি রোধ করে বা গতিশীল করে বা গতির পরিবর্তন করে, এবং উক্ত গতিরোধ বা গতিশীল বা গতির পরিবর্তন এটা আন্ডারলাইন করেন নিজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিজের মাধ্যমে বা কোনো বস্তুর মাধ্যমে। নিজের মাধ্যমে অথবা কি কোনো বস্তুর মাধ্যমে অথবা কোনো প্রাণীর মাধ্যমে, তাহলে উক্ত ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স সংগঠন করেছে বলে কি হবে? গণ্য হবে। বুঝছেন? এখন দেখেন অপরাধমূলক বল প্রয়োগে ইংলিশ আইনে কি বলে? অপরাধমূলক বল প্রয়োগে ইংলিশ আইনে বলে ব্যাটেল। তাইলে শুধু বল প্রয়োগ আর অপরাধমূলক বল প্রয়োগের মধ্যে পার্থক্য কি? শুধু বল প্রয়োগ হলো আপনি তারে কোনো অপরাধ সংগঠনের জন্য করেন নাই, এমনি বল প্রয়োগ হয়ে গেছে। আপনার কুকুর রাস্তার একজন আপনার অনুমতি ছাড়া তারে ভয় দেখাইছে, এটা হলো বল প্রয়োগ। কিন্তু যদি আপনি কুকুরটাকে লেলিয়ে দেন ইচ্ছা করে, যে যা ওরে একটা দৌড়ানি দিয়ে আয়, সেটা হয়ে যাবে কি ক্রিমিনাল ফোর্স। তো আমরা উপাদানে আসি। দেখেন অপরাধমূলক বল প্রয়োগ সংগঠনের মধ্যে নিম্নলিখিত উপাদান বিদ্যমান থাকে, যথা কোনো ব্যক্তির প্রতি স্বেচ্ছায় বল প্রয়োগ করা, এমন বল প্রয়োগ উক্ত ব্যক্তির সম্মতি ব্যতীত করা, এমন বল প্রয়োগ করা হয় ক্ষতি ভীতি প্রদর্শন বা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে। সো আমরা চলে এসে উদাহরণ। দেখেন আলিম এমন ভাবে জামানের দিকে মুষ্টি পাকিয়ে জামানকে আঘাত করে যাতে জামান ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায়। এখানে আলিম কি করছে? অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। আসেন আমরা অ্যাসল্টে। তো অপরাধমূলক বল প্রয়োগ কিন্তু বাস্তবে খুব বেশি কঠিন না। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গতিশীল করছে, গতি পরিবর্তন করছে, গতিরোধ করছে। কিসের মাধ্যমে? নিজের দেহের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে। এটারে বলে বল প্রয়োগ। আর বল প্রয়োগটা যখন ইন্টেনশনালি করবেন, ভলেন্টারিলি করবেন, সেটা হয়ে যাবে কি অপরাধমূলক বল প্রয়োগ। চলে আসেন অ্যাসল্ট। অ্যাসল্টের বাংলা কিন্তু অনেকগুলা।
শারীরিক আঘাত, হামলা, আক্রমণ সবই অ্যাসল্ট। শারীরিক আঘাত, হামলা, আক্রমণ, হামলারেও অ্যাসল্ট বলে ভাই। এখন অ্যাসল্ট বাস্তবে হচ্ছে যে ক্রিমিনাল ফোর্সের যে অ্যাটেম্প্ট নিছেন এটা বলে অ্যাসল্ট। মানে যখন আপনি কাউরে কুকুর দিয়ে ভয় দেখাবেন বা আপনি কাউরে ভয় দেখাচ্ছেন, এখনো ভয় কি মানে ভয় দেখায় কোনো কাজ করেন নাই, জাস্ট কি ভয় দেখাইছেন, এই যে উদ্যোগ নিছেন ক্রিমিনাল ফোর্সের, এটারই কি বলে অ্যাসল্ট। দণ্ডবিধি 351 ধারায় শারীরিক আঘাত বা আক্রমণের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 351 ধারা অনুসারে যখন কোনো অপরাধমূলক বল প্রয়োগ করা হবে এমন সম্ভাবনা তৈরি করা হয় তখন তাকে আক্রমণ বা অ্যাসল্ট বলে। অর্থাৎ আন্ডারলাইন করবেন, আক্রমণের ক্ষেত্রে বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে অপরাধমূলক কি করা হয় না, বল প্রয়োগ করা হয় না। যেমন আন্ডারলাইন পেন, হুমকি দেওয়া, গুলি ভর্তি পিস্তল দেখানো ইত্যাদি আক্রমণ হতে পারে। তবে শুধুমাত্র মুখের কথা আক্রমণ বলে গণ্য হবে না, এটা বিবিআই আন্ডারলাইন পেন, শুধুমাত্র মুখের কথা আক্রমণ বলে গণ্য হবে না। হ্যাঁ রুবেল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, তো শুধুমাত্র মুখের কথা আক্রমণ বলে গণ্য হবে না ভাই। আমি যদি রাকিবুল সাহেবকে বলি যে রাকিবুল সাহেব আগে ভাগে যদি পড়েন তাহলে আপনার ঠেলা দিয়ে ফেলে দিব, ধাক্কা দিয়ে ফেলে দিব, এইটা ধাক্কা যদি আমি দিই ক্রিমিনাল ফোর্স হয়েছে, কিন্তু এই যে মুখের কথা, এইটা অ্যাসল্ট হবে না। এই মুখের কথার সাথে আমার অঙ্গভঙ্গিও দরকার। অঙ্গভঙ্গি মানে হলো হয় ঠেলা দেওয়ার ভাব নিব বা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার ভাব নিব, কুকুর একটা সাথে আছে, তাহলে আপনার শুধু মুখের কথা কখন অ্যাসল্ট হবে না, মুখের কথার সাথে কি লাগবে, অঙ্গভঙ্গিও লাগবে। অর্থাৎ 351 ধারায় দুইটির উপর অপরাধমূলক বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করা হলে তা আক্রমণ হবে। কি কি দেখেন, দুইটা কি কি, একটা বলছে দেখেন সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি বা কাজ করা, জেস্টার, আর একটা হলো প্রস্তুতি বা প্রিপারেশন। তো উপাদান দেখেন, আক্রমণ সংগঠনে নিম্নলিখিত দুইটি উপাদান অবশ্যই থাকতে হবে। কি কি, আক্রমণের ক্ষেত্রে অপরাধমূলক বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করে, আন্ডারলাইন করেন, অপরাধমূলক বল প্রয়োগের কি করা হয়, সম্ভাবনা, প্রকৃতপক্ষে অপরাধমূলক বল প্রয়োগ করা হয় না। মানে আপনি যখন অপরাধমূলক বল প্রয়োগটা করে ফেলছেন তখন সেটা হলো ক্রিমিনাল ফোর্স, আর যখন কেবল উদ্যোগ নিছেন তখন কি, অ্যাসল্ট। উদাহরণ দেখেন, আলিম এমন ভাবে জামানের দিকে মুষ্টি পাকিয়ে জামানকে আঘাত করার উদ্যোগ নেয় যাতে জামানের বিশ্বাস করার কারণ জন্মায় যে তাকে আলিম মারতে উদ্যত হয়েছে, ভয় দেখাইছে কেবল হাত দিয়া মুষ্টি পাকাইয়া। এক্ষেত্রে আলিম কি করেছে বলে গণ্য হবে, আক্রমণ করেছে বলে গণ্য হবে। তবে বলেন তো, যদি বলে যে তোর কিন্তু ভাঙবানি, তোর কিন্তু থাপড়ায় দাঁত ফেলে দিবানি, জাস্ট মুখ দিয়েই বলছে, অন্য কোনো কিছু নাই, বলেন তো অ্যাসল্ট হবে কিনা? অ্যাসল্ট হতে হলে অবশ্যই কি লাগবে, বাক ভঙ্গি লাগবে, ঠিক আছে, নড়াচড়া লাগবে, ভাব ভঙ্গি লাগবে, বা এক দৌড়ই যাওয়া লাগবে। আচ্ছা, এই আপনারা, আরিফ সাহেব কষ্ট পাবেন না, এখন আসলে কি বলবো আর, আপনারা তো ধরেন আমি যে কয়জনকে পড়াইছি আমার তো অভিজ্ঞতা হলো মিশ্র। যারা পাস করছেন তারা তো খুশি, যারা ফেল করছেন, মানে আমি ফেল ঠিক বলি না, আল্লাহ আপনাদের পাস করাই নাই এটা বললে ভালো হয়। তো আমার কাছে কিন্তু কেউ পাস করলে যেরকম খুশি লাগে, আপনারা যারা কৃতকার্য হতে পারেন নাই খারাপ লাগার পরিমাণ কিন্তু আরো বেশি। তো আমি কিন্তু মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন, আমার ভালোও লাগে আবার কষ্টও লাগে। এখন আমি আপনার জন্য যেটা করতে পারি, দোয়া করতে পারি, হতাশ হবেন না, লেগে থাকেন, এইটুকু আমার কথা। আর হবে ইনশাল্লাহ। আপনার একবার রেজাল্ট আসছে, এখন এটা বাতিল করা, এটা হলো বাংলাদেশ বার কাউন্সিলের সবচেয়ে নেক্কারজনক কাজ। এবং এটা কেন করছে ওটা ভালো জানে, রিভিউ টোটালি না করতো সেটা তার মতো, কিন্তু একবার আপনি একজনকে চাকরি দিয়া বা পাশ করাইয়া যখন তার রেজাল্ট বাতিল করবেন, এর চেয়ে নিকৃষ্ট কাজ আর নাই। আমি তো ভুক্তভোগী, আপনি আমার পাশ করাইছেন কে, আমি আমি একবার কষ্ট পাইছি, একবারই পাইতাম। এই জায়গা তো একজন লোকের কয়বার কষ্ট দিছে, দুইবার কষ্ট দিছে, মানে একবার তো আমি ফেল করছি চান্সে, আবার পাশ করাই আনন্দ দিছে, আবার কষ্ট দিছে। হ্যাঁ এই তো, এই যে 17 বছর পর যদি প্রধানমন্ত্রী হইতে পারে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদি এমপি হয়ে আসতে পারে এই লুৎফুজ্জামান বাবর, তাহলে এই জায়গায় হতাশ হওয়া যাবে না। জীবন মানে হলো ধৈর্য, আপনার সময় অবশ্যই আসবে।
আসেন আমরা শাস্তিতে আসি। দেখেন আমরা প্রায় পড়ার শেষ পর্যায়ে আজকের শাস্তি। অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ দুইটা আলাদা অপরাধ হলেও উভয় অপরাধের শাস্তি একই সাথে আলোচনা করা হয়েছে। তো এই দুইটা অপরাধ যদি আলাদা আলাদা ভাবে ডিফাইন করছে, আলাদা আলাদা ভাবে সংজ্ঞা দিছে, বাট দুইটা শাস্তি একই। দেখেন অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি। প্রথমে দেখেন দণ্ডবিধি 352 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, দণ্ডবিধি 352 ধারা অনুযায়ী গুরুতর উত্তেজনা ব্যতীত, এটা গোল্ডেন, গুরুতর উত্তেজনা ব্যতীত, গুরুতর উত্তেজনা ব্যতীত মানে হচ্ছে ঠান্ডা মাথায় আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 3 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড যার পরিমাণ কত 500 টাকা বা উভয়। তাহলে একজন যদি আর একজনকে গুরুতর এবং উত্তেজনা ছাড়া যদি কাউরে কি করে এই বল প্রয়োগ করে বা আক্রমণ করে, তাহলে শাস্তি কত 3 মাস 500 টাকা, 3 মাস 500 টাকা। এবার আমরা দণ্ডবিধি 358 ধারা অনুযায়ী দেখেন, 358 ধারায় বলছে গুরুতর উত্তেজনা বশত। গুরুতর উত্তেজনা বশত মানে আপনি একজনের ধাক্কা দিচ্ছেন, বাট সে আগে আপনার আজে বাজে কথা বলছে, উইথ গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের বশবর্তী হইয়া, তাহলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি কত 1 মাস 200 টাকা বা উভয়। দণ্ডবিধিতে সবসময় যে কাজটা আপনি একেবারে ঠান্ডা মাথায় করছেন ওই কাজের সাজা বেশি, আর যে কাজটা আপনারে আগে খুঁচাইছে উত্তেজিত হয়ে করছেন ওই কাজটার সাজা কি কম। ওই যে প্রি প্ল্যান অনুসারে হত্যা করলে খুন, আর হত্যাটা যখন ইনস্ট্যান্টলি করছেন তখন সেটা কি নিন্দনীয় নরহত্যা। তো এই আপনারা, আমি বারবার মোটিভেট করার ট্রাই করি, ধরেন আপনারা এই জায়গা যারা আছেন, বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার বয়সের কোনো সীমা নাই, আছে ভাই? বয়সের কোনো সীমা নাই। আর আপনি যদি একবার প্রিলি ভালোভাবে পড়েন, পড়া কিন্তু আর আপডেটেড নাই, মানে ওই পড়াই আপনাকে বারবার কি পড়তে হবে। সো এই জায়গায় হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনি বারবার পরীক্ষা দিবেন, হতাশ কেন হবেন? আপনার কি নতুন জিনিস পড়া লাগতেছে না? এখন বলতে পারেন যে মান সম্মান আর বুড়ো বয়সে কতবার দিব, মানুষের স্বপ্ন পূরণের কোনো সীমা নাই। আপনারা তো আমার চেয়ে লাকি, কেমনে লাকি? আমি জুডিশিয়াল সার্ভিসের ভাইবা দিছি 6 বার, 6 বার, 11 বিজিএস থেকে শুরু করে 16 বিজিএস পর্যন্ত ভাইবা দিছি। তাহলে আমার তো বয়স শেষ, আমার তো আর চাকরির বিচারক হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আপনার তো স্বপ্ন পূরণের সুযোগ আছে। তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি যে কয়বার পরীক্ষা দেন নাই সেই তার চেয়ে বেশি কয়বার আমি ভাইভাই ফেল করছি। স্যার এটা দরকার কি আমরা দেখছি হ্যাঁ আলামিন হ্যাঁ হ্যাঁ 3 বার করে রিটার্ন ভিডিও হ্যাঁ এর কিসের মধ্যে ছিল হ্যাঁ, এই যে বললাম জি, এজন্য হতাশ হবেন না। চলে আসে তারপরে কাজ করে এটাই তাহলে আমাকে সামনে ঘুরতেছে জি, আমরা পড়া নজির ঘুরতেছে, এখন নজির খালি অনুসরণ করতে হবে। দেখেন 352 ধারা। আর একটা কথা, আমার কাছে যারা পড়েন, চেষ্টা তদবির যা যা করেন আপনারা দায়িত্ব করে বেড়ায়েন, বাট আমার টাকা করে দিয়েন, ঠিক আছে? আপনাদের নেশার হয়েছে এরকম, আমার টাকা দেন না, কিন্তু এদিক সেদিক টাকা দেন, এদিক সেদিক টাকা দেন না না দেন আপনার ব্যাপার, কিন্তু আমি কষ্ট করে পড়াচ্ছি, আমি আমার ন্যায্য পারিশ্রমিক চাই। আর ওস্তাদের দোয়ার যে কি দরকার এটা পরে বুঝবেন। আচ্ছা দেখেন, আচ্ছা দণ্ডবিধি 353 ধারা অনুসারে আন্ডারলাইন করেন, সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দানের জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। মানে একজন সরকারি কর্মকর্তা, তারে আপনি হয় ক্রিমিনাল ফোর্স করছেন বা অ্যাসল্ট করছেন যাতে সে দায়িত্ব পালন করতে না পারে, তো এটা শাস্তি দেখেন যে কোনো বর্ণনা 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। বলেন তো এই ধারাটা অনেকটা কোন ধারার মতো, দেখি আপনাদের মাথায় আছে কিনা। 332 ধারায় আছে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে আঘাত করা, আর এটা হলো সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে কি করা, আঘাত করে না, জায়গা করছে ক্রিমিনাল ফোর্স অর অ্যাসল্ট। বুঝছেন? তাহলে সরকারি কর্মকর্তারা যদি ক্রিমিনাল ফোর্স করে বা অ্যাসল্ট করে শাস্তি কত 3 বছর। সবশেষে ধারা যেটা পড়বো দেখেন
দণ্ডবিধির 354 ধারা অনুসারে কোন স্ত্রী লোকের শালীনতা নষ্টের উদ্দেশ্যে বা আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি হলো 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। স্ত্রী লোকের শালীনতা নষ্ট এরকম উদাহরণ আছে যে একজন মহিলা তিনি বোরকা পরে নেকাব পরা অবস্থায় আছে, একজন তার উত্তক্ত করার জন্য নেকাব টেনে খুলে ফেলছে, তো এটা হয়ে গেছে অ্যাসল্টটাকে ক্রিমিনাল ফোর্স বলেন তো, খুলে ফেললে ক্রিমিনাল ফোর্স। আর যদি হুমকি দিত তাইলে হয়তো কি অ্যাসল্ট। তাহলে অ্যাসল্টের সাজা আছে 300, অ্যাসল্ট এন্ড ক্রিমিনাল ফোর্স যদি মানে গুরুতর আকস্মিক উত্তেজনা ছাড়া করে 352, উত্তেজনা বশত করলে 358, সরকারি কর্মচারীর সাথে করলে 353, কোন নারী শালীনতা নষ্টের উদ্দেশ্যে করলে কত 374। যদি আপনারা বলে অ্যাসল্ট এবং ক্রিমিনাল ফোর্সের পার্থক্য কি, তাহলে কয়টা পয়েন্ট লিখবেন? এই জায়গায় লেখা আছে দেখেন, পয়েন্ট কয়টা লেখা যায় দেখেন। এই জায়গায় প্রথমে সংজ্ঞাগত অ্যাসল্টের সংজ্ঞা, ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা, ধারা দুইটার দ্বারা, এটার দ্বারা এটার দ্বারা, একটির ক্ষেত্রে অন্যটি, মানে ক্রিমিনাল ফোর্সের ক্ষেত্রে অ্যাসল্ট থাকে কিন্তু অ্যাসল্টের ক্ষেত্রে ক্রিমিনাল ফোর্স থাকে না। ইংরেজি প্রতিশব্দ, এটার বলে অ্যাসল্ট, এটার বলে ক্রিমিনাল ফোর্স। শাস্তি, শাস্তিটা হয় না, শাস্তিটা কেটে দেন কারণ দুইটা শাস্তি একই, শাস্তি হয় না। উপাদান, এটার উপাদান এই, এটার উপাদান এই। অপরাধের পরিধি, অপরাধের পরিধি অ্যাকচুয়ালি ক্রিমিনাল ফোর্সের বেশি, মানে এই জায়গায় ঘটনা ঘটে গেছে আর এই জায়গা কেবল উদ্যোগ নিছে, বাট শাস্তি আবার দুইটার কি একই। উদাহরণ, এটার একটা উদাহরণ দিবেন। আর ইংলিশ আইনে যা বলে, ইংলিশ আইনে ক্রিমিনাল ফোর্সে বলে ব্যাটারি, আর অ্যাসল্টে বলে কি, অ্যাসল্টের ইংলিশ আইনে আলাদা কোনো নাম নেই। তো এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা আমরা একটু পড়ে ফেলি আজকে শেষ প্রশ্নটা। সেটা হলো দেখেন, এ এমন ভাবে জেড এর দিকে মুষ্টি পাকায়, পাকায় শব্দটা বললেন, এ এমন ভাবে জেড এর দিকে মুষ্টি পাকায় যাতে জেড এর বিশ্বাস করার কারণ জন্মায় যে এ তাকে মারতে উদ্যত হয়েছে, মানে জাস্ট ভয় দেখাইছে। তাহলে এ জায়গা কি করছে, অ্যাসল্ট করছে নাকি? তাহলে আপনি আলোচনা করে দিবেন 351টা। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার থেকে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় 100 গুণ কঠিন। বাংলাদেশ বার কাউন্সিলে 100 মার্কের প্রিলি, 100 মার্কের রিটেন ভাইবা, আর জুডিশিয়াল সার্ভিসে 100 মার্কের প্রিলি। ওই প্রিলিতে দেশের এমন কোন আইন নাই যে আইন পড়া লাগে না। এরপরে 1000 মার্কের রিটেন, টানা 10 দিন 10টা রিটেন পরীক্ষা দিতে হয় পরপর। তারপর রিটেন পরীক্ষায় পাশ করার পর ভাইবা। আর এই জায়গায় যেরকম আপনারা প্রিলি পাশ করলে 2বার রিটেন দিতে পারেন, একবার রিটেন পাশ করলে 3বার ভাইবা দিতে পারেন, ওই জায়গায় তা না। ওই জায়গায় একটা ফেল করা মানেই আবার গোড়া থেকে শুরু হয়েছে। 1000 রিটেনের যদি আপনি এখন আমার মানবন্টন জিজ্ঞেস করেন, বাংলা 100, ইংরেজি 100, সাধারণ জ্ঞান 100, অঙ্ক বিজ্ঞান 100, এলো 400, আর আইন নিলে 600। তো এই হলো কথা। তো সেই জায়গা ভাইবাতে গিয়ে যদি আমার 6বার একটানা ফেরত আসা লাগছে, তাহলে আপনারা তো লাকি, আপনাদের তো স্বপ্ন পূরণের এখনো সুযোগ আছে, এবং আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আছি। এই জন্য হতাশ হবেন না। হ্যাঁ, সাময়িক দুঃখ লাগবে, মানব জীবন তো আসলে সুখ দুঃখ পালাক্রমে আসে। তো এই জন্য ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, আমি আপনাদের নিয়ে আশাবাদী। তবে এই জায়গা যা যা বলবো সেই পরিশ্রম করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আগামীকাল সকাল পড়া আছে, আগামীকাল আমরা ফরজারি বা জালিয়াতি নিয়ে শুরু করব। পরীক্ষা আগামীকাল নেই, পরীক্ষার রুটিন আমি একটু পরে দেব, আগামীকাল বলে দিব। আর আগামীকাল যদি কেউ ভাইবার কেউ আসেন, সকাল 11:30টায় চলে আসবেন। আপনাদের জন্য ভাইবার আলাদা একটা গ্রুপ খোলা হয়েছে, যে জায়গা বিস্তারিত আছে। ভাইবার জন্য যারা ভর্তি হবেন তাদের 2000 টাকা দিতে হবে, এই আর কি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।